আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস এগেইন, যেখানে আমরা আজকে পার্ট 2তে অংশীদারি ব্যবসা হিসাব। আমরা এই অংশীদারি ব্যবসা হিসাব এটার পার্ট 1-এ কিন্তু আমরা অংশীদারি ব্যবসা কি, এটা কেমনে করতে হয়, এখানে কি কি টার্ম আছে, কি বিষয়গুলো আছে, হ্যাঁ, বা এই অধ্যায়ে বেসিক যা থিওরিটিক্যাল যা নলেজ লাগে, হ্যাঁ, আমরা তো আমাদের ক্লাসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি, বেসিক নলেজ, অ্যাডভান্স থিওরি নলেজ, হ্যাঁ। সো ওই ক্লাসটা ইজ অল অ্যাবাউট দ্য বেসিক নলেজ অ্যান্ড অ্যাডভান্স নলেজ অন থিওরি এবং টাইপগুলা, অ্যাকচুয়ালি কতগুলা টাইপ হতে পারে ওই টাইপগুলোর একটা স্পেসিফিক ধারণা আমরা লাস্ট পার্টে শিখে আসছি কিন্তু। সো ওই টাইপ ক্লাসে কিন্তু আমরা মেইনলি দুটো টাইপ নিয়ে কথা বলছি, লাভ ক্ষতি আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব। এবং চলতি হিসাব কি, মূলধন হিসাব কি, কখন চলতি হিসাব হবে, কখন মূলধন হিসাব হবে, একটা বেসিক কথাবার্তা আমরা জানছি। ওকে, সো ওই স্লাইডগুলো পড়লে, ওই ক্লাসটা করলে আই হোপ এমসিকিউতে তোমাকে ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। বাট ভাইয়া, আজকের পার্ট 2তে আমরা পার্ট 1-এ একটু বেসিক কথাবার্তা বলে পার্ট 2 শুরু করি। সো পার্ট 2 কিন্তু হবে পুরো ম্যাথমেটিক্যাল। আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করব, অনেকগুলো ম্যাথ দেখবো, অনেকগুলো শর্টকাট দেখবো এবং ওই ম্যাথগুলো থেকে এমসিকিউ কেমনে আসতে পারে সেটা দেখবো। সো আজকের ক্লাসটা হবে শর্টকাট ম্যাথস, এমসিকিউ অ্যান্ড ওভারঅল সামারি। ওকে, সো লেটস ব্যাক টু দ্য শর্টকাট। দেখো, এই অধ্যায়ের মধ্যে তোমরা যখন লাভ লোকসান বা লাভ ক্ষতি আবন্টন হিসাব করতে গেছো, দেখো আমরা দুই ধরনের হিসাব পাই, তোমার ম্যাথ পাইলাম। একটা হইলো লাভ ক্ষতি আবন্টন হিসাব, আর একটা হইলো অংশীদারদের মূলধন হিসাব। এই দুইটা হিসাব করতে গিয়ে আমরা বেশ কিছু হিসাব পাইলাম, মূলধনের সুদ, কমিশন, তোমার মুনাফা, তোমার উত্তোলনের সুদ, উত্তোলন, প্রারম্ভিক মূলধন, অনেক অনেক কিছু পাইছি, তাই না? সো এই অধ্যায়গুলা যখন একটা স্টুডেন্ট করতে যায় ও কিন্তু পারে, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হইলো এই এমসিকিউ, এই সৃজনশীল প্রশ্নের মধ্যে এমন কিছু কঠিন টার্ম থাকবে, এমন কিছু কঠিন টেকনিক্স থাকবে, ট্রিক থাকবে, এবং লাইনের মধ্যে বলবে, ওই লাইনগুলো না বোঝার কারণে, ওই লাইনগুলা থাকলে ম্যাথটা কিভাবে টার্ন হবে, কি হবে না হবে, ওটা আমরা বুঝতে পারি না বলে আমাদের যত সমস্যা। ওকে, সো আজকে আমরা বেশ কিছু শর্টকাট নিয়ে কথা বলবো। শর্টকাটগুলো শেখার পরে, বোঝার পরে, জানার পরে দেন আমরা ম্যাথে যাব। সো আমি দেখো তোমাদের লিখা বাই দ্য ওয়ে, এটা কিন্তু স্ক্রিনশট নাও আগে, স্ক্রিনশট নাও এবং এটা তুমি হাতে নোট ডাউন করবা, প্লিজ, আই রিকোয়েস্ট। ওকে, সো এতক্ষণ পর্যন্ত বেশ কিছু জানলাম, এবার শুরু করি। সো অংশীদারি ব্যবসার শর্টকাট। এখন শর্টকাট কেন জানো? এখানে যে শর্টকাটগুলো আছে ওগুলা ঠিকমতো পারলে এই অধ্যায়ের মোটামুটি তোমার কমপ্লিট। আজকে ক্লাস করলে ঠিকমতো কমপ্লিট ইনশাল্লাহ। প্রথম শর্টকাট, একটা নাম ধরলাম, র্যান্ডম নাম, সামান্তা হইতে পারে, তুলতুলি হইতে পারে, রূপা হইতে পারে, নিলয় হইতে পারে, রিজভি হইতে পারে, আমার নাম রিজভি, সো রিজভি হইতে পারে, বা তুমি যে ক্লাস করতেছো তুমি হইতে পারো, এনি নেম। সামান্তা নাম ধরলাম র্যান্ডমলি। সামান্তার বেতন ডেবিট বা চার্জ বা হিসাবভুক্ত বা সমন্বয় করা হলো, প্রশ্নে এমনটা লেখা হলে বেতন অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে আসবে। একটা লাইন, এটা পড়ে অনেকের মাথা আওলাই গেছে আমি জানি। এবার দেখো, এই অধ্যায়ে প্রধান ম্যাথ টাইপ দুইটা। প্রধান ম্যাথ টাইপ কয়টা? দুইটা। এই দুইটা ম্যাথ টাইপ থেকে দুইটা তো আসেই, প্লাস বাকি ম্যাথ টাইপগুলো সৃষ্টি হয়। মেইনলি ম্যাথ টাইপ, ম্যাথ হতে পারে দুই ধরনের, লাভ ক্ষতি আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এই দুই ধরনের। যে কোনো এন্ট্রি তোমাকে যে একটা প্রশ্ন দিবে, এই প্রশ্নের যে লাইনগুলো থাকে, যে হিসাবগুলো থাকে, এই হিসাবগুলা এইদার এখানে আসবে, এদের এখানে আসবে, অথবা দুইটা জায়গায় আসবে। ঠিক আছে? ওকে, সো বলতাছে সামান্তার বেতন, একটা প্রশ্ন দেখবে তোমার পরীক্ষার মধ্যে, প্রশ্নের মধ্যে যদি এমন লিখে যে সামান্তার বেতন, বা যার নাম বলছে তার বেতন, তার কি বেতন ডেবিট, কি ডেবিট, চার্জ হিসাবভুক্ত বা সমন্বয় করা হলো, যে কোনো একটা বললে সামান্তার বেতন ডেবিট করা হলো, সামান্তার বেতন চার্জ করা হলো, সামান্তার বেতন হিসাবভুক্ত করা হলো, সামান্তার বেতন সমন্বয় করা হলো, যে কোনো কিছু এমনটা যদি বলে প্রশ্নে, যে কোনো একটা যদি বলে, সব বলতে হবে না, যে কোনো একটা যদি বলে বা এমনটা বললে প্রশ্নের মধ্যে, প্রশ্নে এমনটা লেখা হলে বেতন কি, বেতন, বেতন অবশ্যই অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে আসবে। কি আসবে? অংশীদারদের মূলধন হিসাবে আসবে। তখন কিন্তু এমনটা যদি বলে, তখন বেতন
ওই বেতনটা কিন্তু ওই সামান্তার স্পেসিফিক্যালি শুধু সামান্তার, যদি সামান্তা আমি রফিক বলে, সামান্তা আমি রিজি বলে, তখন কিন্তু সেম। হ্যাঁ, সামান্তার বেতনটা কিন্তু তখন শুধু মূলধন হিসাবে আসবে। সামান্তার বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে কখনোই আর আসবে না, এখানে আসবে না, এখানে আসবে। ঠিক আছে, সামান্তার বেতন অংশীদারদের মূলধন হিসাবে আসবে। যদি ডেবিট বলে, চার্জ বলে, সমন্বয় সাধন করা হলো বলে, হিসাবভুক্ত এমনটা বললে শুধুমাত্র বেতনটা অংশীদারদের মূলধন হিসাবে, সামান্তার মূলধন হিসাবে আসবে, লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, আসবে না, দেখার দরকার নেই। আমি লাভ লোকসান আবন্টন হিসাব করার সময় এমনটা লিখলে দেখবো না, বেতনটা সামান্তার বেতন দেখবোই না। ঠিক আছে, বুঝতে পারলে? প্রথম ট্রিক। দেখো এই ম্যাথগুলো ট্রিকি ম্যাথ। এখন তুমি বলতে পারো ভাইয়া দেখতেছি না কেন, এটা এক্সপ্লেনেশনও আছে কিন্তু, বলো এটা আমরা। তারপরটা 2 নাম্বার, নোট ডাউন করো। প্রশ্নটা কতটা হেল্প করবে, শর্টকাট ভাইয়া তুমি বুঝতেছো না, নোট ডাউন করো। এমন যদি এমন বলে, পরীক্ষাটা ধরো বলে নেই, ধর এমনটা বলছে যে সামান্তার বেতন নগদ গ্রহণ করলো, বা সামান্তা বেতন নগদ গ্রহণ করলো, সামান্তা অথবা সামান্তা বেতন উত্তোলন করলো। প্রশ্নে এমনটা থাকলে, মানে যদি আবার এমনটা থাকে সামান্তা বেতন নগদ গ্রহণ করলো, কি বললাম, সামান্তা বেতন নগদ গ্রহণ করছে এমনটা, বা সামান্তা বেতন উত্তোলন করলো, প্রশ্নে যদি এমনটা থাকে, প্রশ্ন যদি কি হয় এমনটা থাকে, এমন লেখা থাকে, তাইলে দুটার মধ্যে একটা থাকবে অবশ্যই। যদি থাকে তাইলে 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 কি হবে, থাকলে বেতনটা, এই বেতনটা শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসবে। তাইলে বেতন, তাইলে কি, তাইলে বেতন সামান্তার বেতন, তাহলে কি সামান্তার বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসবে। কোন পাশে আসবে, ডেবিট পাশে আসবে। আর এখন কোন পাশে আসতো, ক্রেডিট পাশে আসতো। তাইলে যদি সামান্তার বেতন নগদ গ্রহণ করে বলে, যদি সামান্তার বেতন কি বলে, নগদ গ্রহণ করে বলে, অথবা অথবা যদি সামান্তার বেতন উত্তোলন করে, প্রশ্ন যদি নগদ গ্রহণ করে বলে, প্রশ্ন যদি উত্তোলন করে বলে, এমনটা বলে, তাইলে বেতন অবশ্যই লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে। কোথায় আসবে, প্রথমত লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে। তখন কিন্তু মূলধন হিসাবে আসবে না। তখন মূলধন হিসাব করার সময় আমি সামান্তার বেতন দেখবই না একদম। ঠিক আছে, তখন শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে। এখন লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিটও আছে, ক্রেডিটও আছে। আমরা ফার্স্ট পার্ট পড়লে বুঝতে পারবো সেটা। তো লাভ, যারা ফার্স্ট পার্ট করে না, তো ফার্স্ট পার্টটা করে আসো, এই ক্লাসের ফার্স্ট পার্টটা করে আসো অধ্যায়ের, নাহলে কিন্তু বুঝবো না। তো ডেবিট বা ক্রেডিট কোন দিকে আসবে, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসবে। কোন পাশে আসবে, ডেবিট পাশে আসবে, ক্রেডিট পাশে না, ডেবিট পাশে আসবে। ওকে, বুঝতে পারলা? তাইলে সামান্ত, এখন তো আর যাদের কোয়েশ্চেন ভাই ডেবিট মানে কি, ক্রেডিট মানে কি, আমি ফার্স্ট পার্টে বলে আসছি। লাভ লোকসান আবন্টন হিসাবে কেমনে করে দেখাই দিয়েছি তোমাদেরকে। এটা ডেবিট মানে কি বুঝাইছি, এটা ক্রেডিট মানে কি বুঝাইছি। প্লিজ টাইম নিয়ে ওটা করে আসো। ওকে, সো সামান্তের বেতন নগদ গ্রহণ করলো বা সামান্তের বেতন উত্তোলন করলো, এমনটা বসলে বেতন, সামান্তের বেতন শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসবে। তখন মূলধন হিসাব করার সময় সামান্তার বেতনটা আমি দেখবই না, আমি চিন্তাও করবো না, আমি দরকারই নেই আমার কঠিন কিছু। এটাই শর্টকাট, এটা তুমি পরে বুঝবা। ম্যাথ করার সময় একটু ম্যাথ করবো, তখন দেখবে এটা কত ইফেক্টিভ এগুলো তোমার জন্য। ঠিক আছে, সো এটা গেল। তারপর ভাইয়া ধরেন প্রশ্নে দুটাই আছে, প্রশ্নে 1 নাম্বারটাও আছে, প্রশ্নে উত্তোলন করা বলছে এটাও আছে, দুইটাই আছে। প্রশ্ন ধরো কি, প্রশ্নে এটাও আছে, প্রশ্নে এটাও আছে। কি বললাম, প্রশ্নে এটাও আছে, প্রশ্নে এটাও আছে। তাইলে যদি এমন থাকে, যদি প্রশ্নে উভয় থাকে, তবে বেতন, যার বেতনের কথা বলতেছে তার বেতন কোনো পাশেই বা কোথাও আসবে না। যদি প্রশ্নে দুটোই ডাকে, ডেবিট করে বলতেছে আবার গ্রহণ করে নিয়ে গেছে এমনটা বলতেছে, হ্যাঁ, যদি প্রশ্নে দুটোই থাকে, 1 নম্বর শর্টকাট, 2 নম্বর শর্টকাট, দুটো থাকে, তাহলে এই বেতনটা আমি কোথাও আনবো না। এটা আমি লাভ লোকসান করার সময় আনবো না, এটা আমি অংশীদার মূলধন করার সময় আনবো না। এটা আমি দেখবই না, এই ম্যাথ করার সময় এই বেতন জিনিসটা আমি দেখবই না, এই সামান্তের বেতনটা আমি দেখবই না। বুঝলাম, আমি এটা চোখেও দেখবো না, দেখলেও দেখবো না, পরীক্ষাটা আসবে না, শেষ। বুঝলাম কোডিং কিছু? ওকে, সো আমরা বুঝতে পারলাম, যারা কোয়েশ্চেন আছে করো ভাইয়া, এটা স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে রাখো, এটাই শর্টকাট।
এগুলাই পোলাপাইন পারে না। এই শর্টকাটগুলোর জন্যই তোমার কাছে অ্যাকাউন্টিং কোডিং লাগে। এই শর্টকাটগুলো যদি একবার পারো ঠিক মতো, একবার বুঝে যাও, এই অধ্যায়ে তোমাকে 20-এ 20, 10-এ 10 কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। তা আমি তোমাকে প্রুভ করবো ইনশাল্লাহ। সো ক্লাস করি আমরা পুরোপুরি, বোর্ড করে সলভ করবো আমরা আজকে এই অধ্যায় শেষ দেখেই ছাড়বো ইনশাল্লাহ। ওকে, সো তারপর ভাই দেবে ক্লাস করার পর যে ক্লাস ভালো লাগে অবশ্যই রিভিউ দিবে যে ভাইয়া ক্লাস কেমন ছিল, ইজি ভাইয়ার ক্লাস কেমন ছিল বলবা। ওকে, আমাদের গ্রুপে আমাকে ইন্ডিভিজুয়াল আমাকে বলবা, বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবা। দেন বেতন নিয়ে তো এতক্ষণ পর্যন্ত আমরা বেতন নিয়ে যা হইতে পারে এটা আমরা কমপ্লিট করছি। হ্যাঁ, বেতন নিয়ে যা হবে, বেতন নিয়ে যা থাকতে পারে সব কমপ্লিট রাইট নাও। বেতন নিয়ে এই 3টে টার্মের বাইরে কিচ্ছু আসবে না, ওপেনলি বলতাছি, কিচ্ছু আসবে না, মানে কিছু আসবেই না। এই 3টা শর্টকাট দেখে যাবা, বেতন তুমি পারবা। বেতন নিয়ে এই 3টা ডিফারেন্ট ট্রিক্সের বাইরে, শর্টকাটের বাইরে কিছু কখনো দেয় নেই, দিচ্ছে না, দিবেও না, শেষ। ওকে, সো বেতন ডান। তারপরটা হইল অংশীদারদের উত্তোলন নিয়ে দেখো, উত্তোলনের সুদ। অনেকে প্রশ্নের মধ্যে উত্তোলনের সুদ নির্ণয় করতে বলে ক নাম্বারে। দেখো এটা একটা ম্যাথ টাইপ, এটা কি ম্যাথ টাইপ, এটা কি এটা একটা ম্যাথ টাইপ, বা এই উত্তোলনের সুদটা আমার অংশীদারদের মূলধন হিসাব বা লাভ লোকসান আবন্টন হিসাব করার সময় প্রয়োজন হয়। উত্তোলনের সুদ কি? উত্তোলনের সুদ মানে কি জানো? দেখো একটা অংশীদার সে ব্যবসায় মূলধন দিছে 5 লাখ টাকা, ধরো 1 লাখ টাকা দিছে, 5 লাখ না 1 লাখ টাকা দিছে। এখন হঠাৎ করে তার এখন তো মূলধন দিছে, মানে টাকা ইনভেস্ট করছে ব্যবসার মধ্যে, কিছুদিন পর তার কিছু টাকা উত্তোলন করে নিয়ে 10,000 টাকা উত্তোলন করে নিয়ে গেছে ওখান থেকে। 1 লক্ষ টাকা থেকে সে 10,000 টাকা উত্তোলন করে নিয়ে গেছে। এখন সে যখন উত্তোলন করে ব্যবসা থেকে নিয়ে গেছে, তাইলে ব্যবসা ইটস ওয়ান কাইন্ড অফ ঋণের মতো, ঋণ না অ্যাকচুয়ালি এমন আর কি। বাট তো যখন সে 10,000 টাকা উত্তোলন করে নিয়ে গেছে ওর টাকা, বাট নিচে কার থেকে? ব্যবসা থেকে নিচে, কারণ সে ব্যবসায় ইনভেস্ট করছে। তো এই জন্য ব্যবসা ওকে বলে কি ঠিক আছে তুমি উত্তোলন করতে পারো, সমস্যা নাই। উত্তোলন করার জন্য তোমাকে একটা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বা সুদ ব্যবসাকে দিতে হবে, বুঝছো? অনেকের কোয়েশ্চেন করে ভাইয়া ওর নিজের টাকা ওর নিজে উত্তোলন করে নিয়ে গেছে, এটার জন্য ব্যবসা কর কেন সুদ দেওয়া লাগবে? এটা একটা টেকনিক। ধরো এখন যদি সুদ না থাকে, আমি তো বড় ব্যবসার কথা বলতেছি, হ্যাঁ, তখন সুদ না থাকে, ও দেখবে সব টাকা তৈরি নিয়ে গেছে, তো ব্যবসা করবে কি দিয়ে তুমি? সো অ্যাজ আ বিজনেস পলিসি, যখনই কোনো অংশীদার ব্যবসাদার কিছু নিয়ে যায়, ইন জেনারেলি যদি চুক্তিতে এমন থাকে যে সুদ দিতে হবে, তাইলে অবশ্যই সুদ দিবে, বুঝলা? যদি চুক্তিতে এমন থাকে যে না কেউ কোনো অংশীদার ব্যবসায় থেকে উত্তোলন করে নিয়ে গেলে তাকে সুদ প্রদান করিতে হবে, এমনটা চুক্তিতে থাকলে তাকে অবশ্যই সুদ প্রদান করতে হবে। এখন ভাইয়া সে কত টাকা সুদ নিবে, কত টাকা সুদ দিয়ে ব্যবসাকে, বাই দ্য ওয়ে এটা সুদটা কি? সুদটা ব্যবসায় লাভ না, ব্যবসায় ইনকাম না, কারণ ব্যবসা পাইছে। আর এটা কার লস বা কার ক্ষতি, কার খরচ? কার খরচ? অংশীদারের খরচ, সামান্তার খরচ। সামান্তা ব্যবসা থেকে কিছু টাকা উত্তোলন করে নিয়ে গেছে। এখন সামান্তা যখন কিছু টাকা উত্তোলন করে নিয়ে গেছে, সামান্তা ব্যবসা প্রতিষ্ঠানকে, আমরা কিন্তু প্রিভিয়াস পার্টে কি হচ্ছে এমএস পড়ছিল, এমএস প্রিন্টিং। ধরো এমএস প্রিন্টিংকে, যেহেতু ও ধরো সামান্তা ব্যবসায়ীটা, হ্যাঁ, সামান্তা এই এমএস প্রিন্টিংকে কি হচ্ছে সুদ দিছে। যদিও সামান্তার এমএস প্রিন্টিং সামান্তার ওনার, এটা সামান্তারই বিজনেস, বাট সামান্তা উত্তোলন করার কারণে, সামান্তা এমএস প্রিন্টিং থেকে উত্তোলন করার কারণে একটা অ্যামাউন্ট অফ সুদ এমএস প্রিন্টিংকে বা ওর ব্যবসা প্রতিষ্ঠানকে দিছে, বুঝলো? ওর ব্যবসা প্রতিষ্ঠান কি হচ্ছে দিছে। তাইলে দিলে লাভ কার? আয় কার? আয় হলে ব্যবসা প্রতিষ্ঠানের, আর খরচ কার? খরচ সামান্তার, বুঝলা? বিষয়টা বুঝলা? সো উত্তোলনের সুদ এটা কার জন্য আয়? ব্যবসায়ের জন্য আয়। সেজন্য উত্তোলনের সুদ আয় হলে কি হয়? আয় হলে ডেবিট দিকে আসে না ক্রেডিট দিকে আসে? ক্রেডিট দিকে আসে। এই জন্য উত্তোলনের সুদ তোমার ক্রেডিট দিকে আসবে। কোন দিকে আসবে? লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে আসবে। এখন ভাইয়া লাভ লোকসান আবন্টন হিসাবে কেন ক্রেডিট দিকে আসবে? কারণ লাভ লোকসান আবন্টন হিসাবটা কার? ওটা ব্যবসায়ের হিসাব। তো ব্যবসায় হিসাব করতেছে আমি, তো ব্যবসার কি আয় হয়েছে, আয় হলে কি হবে? ক্রেডিট হবে। তাই উত্তোলনের সুদটা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে দেখাবো। আবার এই উত্তোলনের সুদ যেটা আমি বলতেছি, তো উত্তোলনের সুদটা কার জন্য খরচ? সামান্তার জন্য খরচ না। আবার সামান্তা একটা আমরা কি করি, সামান্তার মূলধন হিসাব করি না আমরা, তখন
মূলধন হিসাব করার সময় সামান্তা খরচ না, খরচ মানে কি সামান্তা থেকে চলে গেছে, সামান্তার চলে গেছে, খরচ হলে কি ডেবিট না ক্রেডিট, খরচ হলে ডেবিট, তাই অংশীদারদের মূলধন হিসাবে এটা সামান্তার হিসাবে ডেবিট করতে হবে। ম্যাথ করলে বুঝবা। তো এই যে কত টাকা এখন ভাইয়া ডেবিট করতে হবে বুঝছি, ক্রেডিট করতে হবে সবই বুঝলি তাই না, বাট কত টাকা ডেবিট করতে হবে, কত টাকা ক্রেডিট করতে হবে, কোন মেথডে করতে হবে, বেশ কিছু বিষয় আছে এখানের মধ্যে। সুদ নির্ণয় করার সময় বেশ কিছু ফ্যাক্ট আছে। তো আজকে মেইনলি আমরা বা ক নাম্বারের মধ্যে এটা আসে, খ গ করার সময় আসবে। সো এখানে আমি বেশ কিছু ট্রিক দিছি, যে ট্রিকগুলা বা শর্টকাট বা সূত্র নিয়ম, যেই নিয়মগুলো অ্যাপ্লাই করে প্রশ্নে যেমনটা বলে ওই অনুসারে এই ম্যাথগুলা করলে তুমি উত্তরণের সুদটা প্রপারলি বের করতে পারবা। ওকে, সো আমরা কথা না বাড়িয়ে যাই। ধরো প্রশ্নে বলছে অংশীদাররা বা একজন অংশীদার বা কোনো একজন অংশীদার বা অংশীদাররা তারা প্রতি মাসের শুরুতে উত্তোলন করে। যদি এমনটা বলে উত্তোলন প্রতি মাসের 12 মাসের ব্যবসা, তো প্রতি মাসের 1 তারিখ 5,000 টাকা উত্তোলন করে তারা। অংশীদাররা প্রতি মাসের 5 তারিখ বা সামান্তা প্রতি মাসের 5 তারিখ 5,000 টাকা উত্তোলন করে। যদি ইট মিনস যদি অংশীদার বা অংশীদাররা তারা প্রতি মাসের শুরুতে উত্তোলন করে, এমনটা বললে, শুরুতে বললে, প্রতি মাসের, বছরের না, প্রতি মাসের শুরুতে উত্তোলন করে এমনটা বললে উত্তোলনের সুদ বের করার সূত্র আছে একটা। সূত্র কি? সূত্র হইল উত্তোলনের পরিমাণ গুণ 13/2 গুণ সুদের হার। বুঝছো? ও 13/2 কেমনে আসছে এটা বলতে পারবো, এটাও একটা নিয়ম আছে, এটা আপাতত এটা শিখো, ওটা আমি ক্লাসে বুঝাবো বা অন্য ক্লাসে বুঝাবো। আগে এটা দেখো যে যদি প্রতি মাসের শুরুতে বলে উত্তোলন করে, এমনটা বললে উত্তোলনের সুদ কেমনে বের করতে হয়? উত্তোলনের সুদ বের করতে হয় উত্তোলনের পরিমাণ গুণ 13/2 মাল্টিপল সুদের হার। এখন ভাইয়া উত্তোলনের পরিমাণ আমি কই জানবো? পরীক্ষায় অবশ্যই প্রশ্নে তোমাকে একদম নিশ্চিন্তে মাথায় রাখবা, তোমাকে উত্তোলনের পরিমাণ এবং সুদের হার অবশ্যই 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 বলে দিবে। যদি প্রশ্নে এমন থাকে প্রতি মাসের শুরুতে উত্তোলন করে, প্রতি মাস শুরুতে এই কথাটা প্রশ্নে বললে বসলে তোমাকে অবশ্যই উত্তোলনের পরিমাণ এবং সুদের হার প্রশ্নে দিয়ে দিবেই। যদি প্রশ্নে না দেয়, উত্তোলনের পরিমাণ না দেয়, বুঝবা এই প্রশ্নের ভুল, স্যারকে গিয়ে বলবা স্যার এই প্রশ্নের ভুল, ঠিক করেন প্রশ্ন। বুঝলা? ওকে, সো 2 নাম্বার প্রতি মাসের মাঝামাঝি। যদি প্রশ্নে এমন বলে প্রতি মাসের মাঝামাঝি, যদি প্রতি মাসের মাঝামাঝি এমনটা বলে, কি বলে? প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করে। যদি এখন বলে প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করে, তাহলে সুদের হার, উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্র কি? উত্তোলনের পরিমাণ মাল্টিপল 12/2। এটাই খেয়াল করো, এই অ্যামাউন্টটা খেয়াল করো, 12/2 মাল্টিপল সুদের হার। বুঝছো? স্ক্রিনশট নাও আবার নোট ডাউন করো প্লিজ, আমি টাইম দিচ্ছি, নাও। ওকে, বা আমি কিন্তু স্লাইডগুলো দিয়ে দিব, বাই দ্য ওয়ে স্লাইড পাবা, সো স্লাইডের মধ্যে আছে অবশ্যই, বাট তাও স্ক্রিনশট নিয়ে রাখো। তারপর ভাইয়া যদি বলে শেষে, প্রতি মাসের শেষে উত্তোলন করে, যদি বলে অংশীদার বা অংশীদাররা প্রতি মাসের শেষে উত্তোলন করে, এমনটা বললে অবশ্যই উত্তোলনের সুদ বের করার সূত্র কি? সূত্র হইল উত্তোলনের পরিমাণ গুণ 11/2। এই সংখ্যাটা খেয়াল রাখো, এই সংখ্যাটাই মেইন গেম খেলে, সবাই সব পারে, সবাই সব বুঝে। কত হবে শেষে বললে, কত হবে শুরু বললে, কত হবে মাঝামাঝি বললে, কত হবে, এটা আমরা বুঝি না। সো এটা আমাদের বুঝতে হবে, পারতে হবে, তাইলেই তো আমি নাম্বার পাবো, তাই তো ভালো করবো না। এইটা শুধু এখানেই শেষ না, এই উত্তোলনের সুদ তোমার অ্যাডমিশনে লাগবে, এই উত্তোলনের সুদ ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীর, যেখানেই পরীক্ষা দাও লাগবে। এই উত্তোলনের সুদ এইচএসসি পরীক্ষাও লাগবে, একবার শিখো সব কানে কাজে আসবে। তো উত্তোলনের প্রতি মাসের শেষে বললে উত্তোলনের পরিমাণ গুণ 11/2 গুণ সুদের হার। এটাই কি? এটাই নিয়ম উত্তোলনের সুদ বের করার, যদি উত্তোলনটা প্রতি মাসের শেষে করে। বুঝলা? আমি কিন্তু দেখো একটা কথা অনেকবার রিপিট করতেছি, কারণটা হলো যাতে করে তুমি কথাটা ঠিক মতো বুঝতে পারো, তুমি বিষয়টা পারো। আমি কিন্তু এত চিল্লাই ক্লাস কখনো নিই না, এত চিল্লাই ক্লাস না, একটা কারণ যাতে করে এই ক্লাসগুলো করে তোমার মাথায় ডাউট না থাকে যে না আমি তো বুঝি নাই, বা তোমার এই ক্লাসটা করে মনে হয় যে না আমি এটা ভ্যালু নিয়ে গেছি এখান থেকে, আমি শিখছি এখান থেকে, আমি যেটা শিখতে আসছি আমি শিখে গেছি এখান থেকে। আর না কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও, ইটস ইউর রাইট, ক্লেম ইউর রাইট। সো
আমি সবসময় তোমার জন্য আছি, সবসময়। তুমি ইনশাল্লাহ তোমার এইচএসসি শেষ না হওয়া অবধি আমাকে জানাবা, তোমার ডেফিনেটলি তোমার যে কোনো কোয়েশ্চেন ইনশাল্লাহ আই উইল সলভ। আচ্ছা, তারপর যদি এমন বলে ভাইয়া, যদি প্রতি 3 মাস পর পর, যদি প্রতি 3 মাস পর পর প্রশ্ন থাকতে পারে যে প্রতি 3 মাস পর পর উত্তোলন করে, এমনটা থাকলে উত্তোলনের সূত্র কেমন নির্ণয় করব? তখন সূত্র হইল 3 মাস পর পর। কয় মাস পর পর? 3 মাস। আবার খেয়াল করো, কয় মাস? 3 মাস। যদি এমন বলে কত মাস? 3 মাস। তাহলে উত্তোলনের সূত্র কেমনে বের করতে হবে? সূত্র হলো উত্তোলনের পরিমাণ গুণ 9 + 6 + 3 + 0 ভাগ 2। এখন ভাইয়া আপনি তো যুক্ত লিখতে পারতেন, লিখেন নাই কেন? দেখো বাবা, সূত্রটা হলো এমন, ধরো এরকম, এটা আমি একটু বুঝাই কেন আমি দেখছি। দেখো, পরীক্ষা হল অনেকে এটা ভুলে যায়, সবসময় তো সবকিছু মুখস্থ দিয়ে হয় না, কিছু কিছু বুঝতেও হয়। অনেকেই এই যে 3 মাস পর কথাটাকে ভুলে যায়, বা 2 মাস পর যখন এটা ভুলে যায়। তো একটা ট্রিক অ্যাপ্লাই করলে বা না মুখস্থ ভুলে গেলেও তোমার বেসিক ভালো থাকে, তুমি যদি কেমন সেটা বুঝো, তাইলে কিন্তু তুমি মুখস্থ না থাকলেও তুমি পারবা। কেমন? দেখো, ধরো এটা, ধরো আগে সূত্র দেখো, আগে সূত্র শেষ করি। 3 মাস পর হলে কি? 9, 6, 3 ভাগ 12 ভাগ কত? এটা মাথায় রাখো, 12 গুণ সুদের হার। এখন এটা 3 মাস পর হলে সূত্র। এখন আমি এটা কেমনে আসছে এটা দেখাই। দেখো, ধরো আমি মাসের নামগুলো লিখি। কত মাস? 12 মাস। জানুয়ারি। কত মাস? আমি মাসের নামগুলো একটু লিখি, তোমরা একটু মাসের নামগুলো খেয়াল করো। আমি জাস্ট ওই যে সংখ্যা দিয়ে লিখি, নাম দিয়ে। জানুয়ারি কত? জানুয়ারি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কত মাস? 12টা মাস আমি এখানে লিখলাম। কয়টা মাস লিখলাম? আমি এখানে 12টা মাস লিখলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি সংক্ষেপে লিখলাম, এত বড় লেখাতে কোনো মিনিং নাই। সো দেখো, প্রতি 3 মাস যদি বলে, প্রতি 3 মাস, প্রতি 3 মাস, 3 মাস পর পর উত্তোলন করে। কত মাস? প্রতি 3 মাস পর পর, প্রতি 3 মাস পর পর উত্তোলন করে। উত্তোলন করে। আচ্ছা, আমার লেখাটা খারাপ হচ্ছে? বলিও তো। যদি প্রতি 3 মাস পর পর উত্তোলন করে এমনটা বললে তোমার উত্তোলনের সূত্র নির্ণয় করার সূত্র কি? দেখো, বিষয় আমরা একটা খেয়াল করি তো, আমরা একটু ভালো মতো ভাইয়ারা একটা আমরা দেখি। তাহলে তাহলে কত? দেখো, তাইলে হলো এই বিষয়টা একটু খেয়াল করে এবার। তাইলে একটু খেয়াল করো। তাইলে এই 3 মাস পর, এই 3 মাস পর তারা কি করছে? এই 3 মাস পর তারা একবার উত্তোলন করছে। কি করছে? এই 3 মাস পরে একবার করছে। একবার। কতবার? এই 3 মাস পর তারা একবার উত্তোলন করছে। কয়বার? একবার উত্তোলন করছে প্রতি 3 মাস পর। মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চে গিয়ে তারা একবার উত্তোলন করছে, তাই না? ঠিক আছে, তাহলে 3 মাস পর একবার করছে। তাহলে আমি যখন এখানে উত্তোলন করলাম, আমার কাছে আর কত মাসে সুদ দিতে, মানে আমার কাছে বকে আছে কত মাস? আমার কাছে এখনো কত মাস আছে? আমার কাছে এখনো, তাহলে আমার সুদ দিতে হবে আরো কত মাস? মানে কাইন্ড অফ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বুঝলা? বুঝলা? দেখো, বিষয়টা খেয়াল করে কিন্তু, আমি প্রতি 3 মাসে একবার সুদ দেই, মানে উত্তোলন করি। আমি যদি প্রতি 3 মাসে একবার উত্তোলন করি, তাহলে আমি উত্তোলন করার পরে আমার বাকি যে মাস আসে কত? আমার বাকি মাস আছে কত? আমার বাকি মাস আছে 9টা। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই জন্য আমি এবার কি লিখবো? এই জন্য আমি এখানে কি লিখবো ভাইয়া? সূত্রটা আমি এখানে একটু বুঝাই। তাই এখানে আমি কি করলাম? এখানে আমি তোমার 9 লিখলাম। কত লিখলাম? 9 লিখলাম। এবার এবার আমি আবার কি করলাম? এবার আমি আবার তোমার কি করছি? এই যে আবার উত্তোলন করছি, আমি আবার উত্তোলন করছি 3 মাস পরে গিয়ে। আমি যখন 3 মাস পরে আমি আবার উত্তোলন করলাম, তখন কি হইলো? আমি যখন আবার উত্তোলন করলাম, আমি আবার উত্তোলন করলাম আবার 3 মাস পরে।
তাহলে আমার খাতে এখন আছে কয় মাস? 1 2 3 4 5 6, কত মাস? 6 মাস। ঠিক আছে, তাই আমি লিখলাম যোগ 6। কেমনে বুঝতে পারছো বিষয়টা কেমনে আসে, সুদ কেমনে, এই যে 9 6 কেমনে বের হয়? ওকে, তারপর আমি আবার 3 মাস উত্তোলন করলাম। ঠিক আছে, তাইলে আমার কি হয়, আমার তাহলে কত, আমি আবার 1 মাস দিলাম। ঠিক আছে, তাহলে আমার এখন কত মাস আছে হাতে, কত মাস আছে? 3 মাস না? 3 মাস আমার কাছে এই মুহূর্তে আছে। ঠিক আছে, তো আমি শুনে লিখলাম কত? 3 লিখলাম। কত লিখলাম? 3 লিখলাম। এবার এবার দেখো ভাইয়ারা আমার, এবার দেখো, এবার আসে, তারপর আমি আবার উত্তোলন করলাম। কি বললাম? আবার উত্তোলন করলাম। আর 3 মাস, আমি তো প্রতি পুরা বছর জুড়ে উত্তোলন করি, আমি পুরা বছর জুড়ে উত্তোলন করি, বাট প্রতি 3 মাস পর পর। তাইলে আমি এবার আবার যখন উত্তোলন করলাম, আমার হাতে কি আর কোনো সময় আছে? আর কোনো মাস নাই, তাহলে আমার কাছে তো কোনো মাস নাই, তা আমি জন্য কি করব? আমি এখানে 0 লিখবো। তাইলে আমি এই যে প্রসেসটা করলাম, কত মাসের করলাম? আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এর 12 মাস। তাই আমি এখানে লিখবো কত? এখানে লিখবো 12। এবার বুঝলা কেমনে এটা আসে? এটা কি করতে হবে? এটার আগে তুমি করবা উত্তোলনের পরিমাণ, এখানে করবা সুদের হার। তাইলে প্রতি 3 মাস পর পর তোমার কত টাকা সুদ আসে, উত্তোলন করলে কত সুদ আসে সেটা আমরা বের করতে পারবো। এই জন্য দেখছো 9630, এটা কেমনে আসে দেখছো? এটা আসে কেমনে? এটা আসে এইভাবে, এইভাবে। বুঝতে পারলা? এটাই নিয়ম। পরীক্ষার হলে যদি মুখস্থ ভুলেও যাও, রিজি ভাইয়া তোমার কখনো শুধু মুখস্থ করতে বলে না, তোমার কি করতে বলে? মুখস্থ করব। ওটা মুখস্থ কেন করছি, ওটা কেমনে আসছে, ওই জিনিসটা আমরা শিখে যাব। আমরা বেসিকটাও জানবো, আমরা মুখস্থও করবো, আমরা শিখবো, ওটা আমরা সব একসাথে করব। বুঝলা? যাতে করে মুখস্থ যদি ভুলেও যায়, ওর নিয়মটা আমি কি করি, ওর নিয়মটা মাথায় এনে পরীক্ষার হল আমি লিখে দিয়ে আসতে পারি। এক কথাই পারি না এটা বলা যাবে না, শিখতে হবে, পারবোই আমরা ইনশাল্লাহ। ওকে ওকে ইনশাল্লাহ। ওকে, তারপরটা হলো, আই হোপ বুঝতে পারলাম কেমনে জিনিসটা হয়। তারপর তারপর আমরা যাই। এবার দেখো ভাইয়া 3 মাস পর তো বসছি, যদি পরীক্ষায় বলে ভাইয়া 2 মাস পর পর, তাহলে যদি 2 মাস পর পর এমনটা বলে, যদি 2 মাস পর পর উত্তোলন করে এমনটা বলে, তাহলে কি হবে? আরো সহজ না? এবার তুমি পারবা না? কেমনে করতে হবে? তাইলে উত্তোলনের পরিমাণ 2.5। দেখো আমি কিন্তু আগে এগুলো লিখিনি, আর আমি একেবারে লিখে দিছি, ভাগ করে লিখে দিছি। 2.5 কেমনে আসে জানো তো তোমরা? অবশ্যই জানো তো, হ্যাঁ, ওইটাই সেম ভাবে করবা। 2.5 লিখে দিছি, 12 দিয়ে ভাগ করে একটা শুধু, আমি একেবারে এটা 12 দিয়ে ভাগ করে একেবারে মেন লেখা লিখে দিছি 2.5 সুদের হার। আমি লিখতে পারতাম এটাও 2.5 এর মতো, বাট আমার মনে হলো যে না, তোমার জানানো উচিত যে 2.5 বা এগুলো কেমনে আসে। এটা কেমনে আসে তুমি না জানো, শুধু মুখস্থ করলে হয় না, শুধু মুখস্থ করে দেখো। কতগুলো পড়াশোনা, অ্যাকাউন্টিং পড়ো, বাংলাও পড়ো, ইংরেজিও পড়ো, ফাইন্যান্সও পড়ো, কতগুলো তুমি মুখস্থ করবা? কত তোমার, তুমি কি রোবট? ঠিক আছে, মানুষ ইট ডাজন্ট মিন তুমি সব মুখস্থ করতেই যাবা। আমি মনে করি এসএ লাইফে কমার্সের মানুষ তুমি যারা আছো, সব কিছু মুখস্থ করতে হয় না। অ্যাকাউন্টিং মুখস্থ করতে একদম সোললি মুখস্থ করতে যায় বলে তার কাছে পড়বাই না। মুখস্থ যা করবো সেটা বুঝবো আগে, সেটা কেন মুখস্থ করছি, সেটা কেন এমন হয়েছে, এটাও তুমি বুঝে নিবা। লজিকটা, লজিক না বুঝে কোনো কিছু মুখস্থ করা যাবে না। ওকে, ঠিক আছে। সো ফাইন, দিস ইজ হোয়াট উই সে, লাইক যে 2 মাস পরে ভাইয়া এটাই হবে, এটাই সূত্র। সো আই হোপ উত্তোলনের সুদ যদি তোমাকে এখন বের করতে বলে, উত্তোলনের সুদ তোমাকে যদি এখন কি করে বের করতে বলে, তুমি কি পারবা না? তুমি কি পারবা না? তুমি অবশ্যই অবশ্যই পারবা, ইনশাআল্লাহ তুমি পারবা। ঠিক আছে, তারপর এবার আমি তো উত্তোলনের সুদ বলছি, এবার আরেকটা এন্ট্রি আছে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট। এটা হলো যদি উপরের কোনো কিছু, মানে যদি তোমাকে মাসের শুরুতে, প্রশ্নের মধ্যে মাসের শুরুতে, মাঝামাঝি, মাস শেষে, হ্যাঁ 3 মাস পর, 2 মাস পর, 4 মাস পর, এমন কিছুই না বলে, কি এমন কিছুই না বলে, শুধু কিছু না বললে, তাইলে উপরের কিছু না বললে প্রশ্নের মধ্যে উত্তোলনের উপর সব সময় তুমি 6 মাসের সুদ ধরবা। কয় মাসের? 6 মাসের। যদি প্রশ্নের মধ্যে সুদের হার দেওয়া আছে, দেখো প্রশ্নের মধ্যে সুদের হার দেওয়া আছে, প্রশ্নের মধ্যে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে, কিন্তু উত্তোলনটা কিভাবে করছে, শুরুতে করছে, শেষে করছে, মাঝামাঝি করছে, 3 মাস পর, 2 মাস, কিছুই বলা নেই। তাইলে যদি সুদের হার দেওয়া থাকে, উত্তোলনের পরিমাণ দেওয়া থাকে এবং উপরে ওগুলা কিছু না বলে, তাইলে আমি সব সময়
6 মাসের সুদ ধরবো। এখন ভাইয়া 6 মাসের সুদটা কেমন ধরতে হয়? ধরলাম তুমি র্যান্ডমলি 5,000 টাকা উত্তোলন করছো। কয় টাকা? ধরলাম তুমি র্যান্ডমলি 5,000 টাকা উত্তোলন করলা, তাহলে 10%। তাইলে ধরো 5,000 টাকা সুদের হারে পরিশ্রম দিয়ে দিবে, অবশ্যই সুদের হার দিয়ে দিবে। তো 10%। তাহলে ভাই এমন যদি দেয় দিল, তাহলে আমি উত্তোলন সুদ কেটে বের করবো না। এমনটা দিলে তোমাকে 5,000 টাকা উত্তোলন করে এটা বলে দিয়েছে, 10% সুদের হার এটা বলে দিয়েছে। তাহলে তুমি আপনি বলছেন উপরে কিছু না বললে উত্তোলনের উপর অবশ্যই 6 মাসে সুদ ধরতে হবে। তাই 6 মাস কেমনে আমি ধরবো? ধরার নিয়মটা কি? নিয়মটা হইল গুণ 6 ভাগ 12। এটা বুঝলা? 12 মাস 6 মাস। আমি 6 মাসের সুদ কি? বছরের উপর 6 মাসের সুদ, উপরে 6 নিচে 12। এভাবে কিন্তু আমি কি 6 মাসের সুদ ধরবো সব সময় কি এটা চেঞ্জ হবে না। 6 মাসের সুদ বললে উপরে 6 নিচে 12। বুঝলা? 12 কেন? কারণ এক বছর সময় 12 মাস। আর 6 মাসে কেন? কারণ 6 মাসে সুদ ধরতে হবে। এখন ভাইয়া আপনি 6 মাসে আপনারা কে বলছে? এটা নিয়ম, এটা রুলস, এটা আমি সৃষ্টি করিনি। এখন রুলস যে সৃষ্টি করছে তুমি তার জিজ্ঞেস করতে পারো, সে বেঁচে আছে কিনা আমি জানি না। ঠিক আছে? আচ্ছা, সো দিস ইজ দ্য ফানি পার্ট। সো আই হোপ উত্তরণের সুদ নিয়ে প্রশ্নে যত কোডিং কিছু বলতে পারে, যা কিছু বলুক, এই যদি আমি যা নিয়ম বলছি এতক্ষণ ধরে, এই নিয়মগুলার যদি তুমি উত্তরণের সুদ নিয়ে শিখো, এই প্রশ্নে এই বেতন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, ডেবিট ক্রেডিট এগুলো নিয়ে কাহিনী করে। সো উত্তোলনের সুদ নিয়ে যা প্রশ্ন করুক না কেন, এর থেকে ডিফারেন্ট প্রশ্ন করে নেই, করবে না, করতেওছে না। ঠিক আছে? করেও নেই, করতেওছে না, করবেও না। উত্তোলনের সুদ নিয়ে দিস ইজ দ্য ফাইনাল ভার্সন। আই হোপ আর কোনো কোয়েশ্চেন উত্তোলনের সুদ নিয়ে তোমার ইনশাল্লাহ নাই, থাকলে আমাকে জানাও, আই উইল সলভ। ওকে, সো উত্তোলনের সুদ গেল আমার। এইবার ভাইয়া উত্তোলনের সুদ তো বুঝতে পারছি। এইবার আমরা শেখান যে যদি প্রশ্নে পণ্য উত্তোলন হয়, ভাইয়া পণ্য উত্তোলনের উপর কি সুদ ধরতে হয়? ভাইয়া পণ্য উত্তোলন কি, এটা কোথায় আসে, এটা কি কাম, এটা কি করতে হয়, আমরা কিছু বুঝতেছি না ভাইয়া। পণ্য উত্তোলন হইলো উত্তোলনের মতো, ধরো 5,000 টাকা উত্তোলন করলা, ওটা তুমি টাকা উত্তোলন করছো, এটা তুমি একটা পণ্য উত্তোলন করছো। কি করছো? ওইটা তুমি একটা টাকা উত্তোলন করছো, এটা তুমি একটা পণ্য উত্তোলন করছো, এটাই ডিফারেন্স। বুঝছো? তো কিন্তু টাকা উত্তোলন যখন করছো তখন এটা সুদ দিতে হয় বা এটা দাও, কিন্তু পণ্য উত্তোলন করলে তার উপর কিন্তু কোনো সুদ দিতে হয় না। ওকে, সো পণ্য উত্তোলনের উপর কিন্তু কোনো সুদ নাই। ঠিক আছে? সো এবার পণ্য উত্তোলন নিয়ে একটা ট্রিকি এন্ট্রি আছে, যে ট্রিকি এন্ট্রি পরীক্ষায় মাঝে মধ্যে টিচাররা দেয় স্টুডেন্টকে কনফিউজ করার জন্য। সো এই কি এন্ট্রি সেটা, কি লাইন সেটা, যেটা দিয়ে পণ্য উত্তোলন অনেক কনফিউজ করে। আমি দেখি একটু। দেখো, যদি প্রশ্নে দেয় যদি কোনো অংশীদার ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে, প্রশ্নে যদি এমন দেখায় যে সামান্তের পণ্য উত্তোলন, রফিকের পণ্য উত্তোলন, রিজভির পণ্য উত্তোলন, এমন কোনো অংশীদার বা সবার পণ্য উত্তোলন, সো যদি কোনো অংশীদার বা অংশীদারদের পণ্য উত্তোলন করছে এমনটা বলে তা কি পণ্য উত্তোলন করে, কি উত্তোলন, পণ্য উত্তোলন করে এমনটা বলে, তাইলে প্রশ্নের মধ্যে পণ্য উত্তোলন বললে কি হবে? তা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে আসবে। কোন পাশে? ক্রেডিট পাশে। কোন পাশে? ক্রেডিট পাশে। তা লাভ লোকসান আবন্টন হিসাবে পণ্য উত্তোলন কি? দেখো, পণ্য উত্তোলন অবশ্যই লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে, এবং সেটা কোন দিকে আসবে? সেটা ক্রেডিট পাশে আসবে। কোন পাশে আসবে? ক্রেডিট পাশে আসবে। এবং অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে। যদি প্রশ্নে কি হয়, যদি প্রশ্নে তোমাকে পণ্য উত্তোলন দেয়, তার লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে আসবে, এবং অংশীদারদের মূলধন হিসাবে কি হবে? সেটা অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে। ঠিক আছে? তা অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে, এবং লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে আসবে। ঠিক আছে? বুঝতে পারলা? এটা বুঝতে পারলা? ওকে, ফাইন। যদি পণ্য উত্তোলন হয়, লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে আসবে, আর অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে। সো পণ্য উত্তোলন এটা এখানে। আরেকটা আছে এন্ট্রি, যদি এমন বলে, যদি এমন বলে অংশীদারদের, এটা হলো ট্রিক, ওটা সবাই পারে, এটাই পরীক্ষায় সবাই পারে না, এটাই এক্সেপশন, এটাই ট্রিক। এক্সেপশনগুলো আমরা শিখবো এখানে। আমার কামই তোমাদেরকে এক্সেপশন শেখানো। আমার কামই টিচাররা যেমন কোডিং প্রশ্ন করো তোমার এই অধ্যায় আটকাতে পারবেই না ইনশাল্লাহ, এগুলো আমি শিখাতে পারো। অংশীদারদের পণ্য উত্তোলন সঠিকভাবে হিসাবভুক্ত হয়েছে,
যদি প্রশ্নে এমনটা বলে কি অংশীদারদের পণ্য উত্তোলন সঠিকভাবে, লাল কথাগুলো খেয়াল করো, সঠিকভাবে হিসাবভুক্ত হয়েছে। যদি প্রশ্ন, আবার রিপিট করতেছি, যদি প্রশ্ন এমন বলে অংশীদার বা অংশীদারদের বা যে কোনো যার কথা বলতেছে সে যদি পণ্য উত্তোলন সঠিকভাবে হিসাবভুক্ত হয়েছে এই লেখাটা যদি প্রশ্নে লিখে, তাইলে প্রশ্নে এমনটা থাকলে পণ্য উত্তোলন কি হবে? পণ্য উত্তোলন শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে। কোন পাশে আসবে? ডেবিট পাশে আসবে। মানে মাথায় রাখবা, যদি পণ্য উত্তোলন কি বলে সঠিকভাবে হিসাবভুক্ত হয়েছে এমন বললে এটা লাভ লোকসান আবন্টন হিসাবে আসবেই না। আর এটা আমার আর দেখার দরকার নেই, পণ্য উত্তোলন আমার দেখার দরকার নেই। লাভ লোকসান আবন্টন করার সময় পণ্য উত্তোলন আমি দেখবই না, ক্রেডিট ডেবিট কিছুই করবো না, লাভ লোকসান আবন্টন করে দেখবই না। শুধুমাত্র সেটা অংশীদারদের মূলধন হিসাব করার সময়, অংশীদারদের মূলধন হিসাব করার সময় আমি কোন পাশে আনবো? আমি শুধু তখন ডেবিট পাশে আনবো। তখন আমি কোন পাশে আনবো? ডেবিট পাশে আনবো। এটাই ওকে। পণ্য উত্তোলন যদি এই ট্রিকটা বলতে পারে। সো এতক্ষণ পর্যন্ত আমি যা ট্রিক বলছি এগুলোর বাইরে কোনো আলাদা এক্সেপশন নাই, এগুলোর বাইরে কোনো ট্রিক নাই, শর্টকাট নাই, কিছু ইনশাল্লাহ নাই। ওকে, এই ট্রিকগুলো এতক্ষণ ধরে এটা যদি বলছিলাম যে শর্টকাট ইজ ইকুয়াল টু লাইফ সেভিং শর্টকাট। তোমার পুরো নাম্বারও সেভ করবে, লাইফও সেভ করবে, অনেক টাইম শর্ট করবে, অনেক টাইম সেভ করবে। সো আই হোপ এই ক্লাসের এই শর্টকাটটা নিয়ে তোমাদের, দেখো আমি চাইলে তোমাকে একটা কি করতে পারতাম, একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিয়ে ম্যাথটা করে দিতে পারতাম। আমার কাছে দিস ইজ নট রাইট, ইজ নট মাই টিচিং মেথড। আমার কাছে হইলো কি যে ভাই, আমি যদি উদাহরণটা তুমি করা, উদাহরণ তুমি ইউটিউবে অনেক জায়গায় পাবা। হ্যাঁ, ইউটিউবে এই ক্লাস চার্জ মারলে ক্লাসের অভাব নাই। হ্যাঁ, ইউটিউবে সব কারণে তোমার অনুসারে মূলধন হিসাব, হ্যাঁ কোনো উদাহরণ দিয়ে শেষ। তুমি আমার কাছে কেন টাকা দিয়ে পড়তেছো? আমার কাছে কেন আসলা? ইউ নিড সাম এক্সেপশনাল ভ্যালু, ইউ নিড সাম ভ্যালু যেটা ইউটিউবে ফ্রিতে মানুষ দিচ্ছে না, যেটা গুছিয়ে করে দিচ্ছে না। তুমি তাই এই কোর্স কিনছো, তাই এই ক্লাস করতেছো, তাই এতক্ষণ ধরে তুমি টাইম দিচ্ছ। সো এতক্ষণ ধরে যে শর্টকাটগুলো বলছে এগুলো তোমার ইউটিউবের মধ্যে সহজে কেউ কি করবে না, গুছিয়ে দেখাবে না। সো দ্যাটস ওয়াই ইউ অ্যাকচুয়ালি কাম হিয়ার বাই পেইং মানি। সো আই হোপ, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস নেওয়া কোনো টাকার জন্য না, ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাশন দিয়ে করানো। কারণ টিচিং আমার খুব ভালো লাগে টু বি অনেস্ট, বাট অ্যাকাউন্টিং আমাকে অনেক অ্যাট্রাক্ট করে টু বি অনেস্ট। অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি অ্যাকাউন্টিংয়ে 98 কেমনে পাইলেন? অনেকে 98 পায়, 98 পাবে না আমার কিছু না, বাট এটা অনেকটা ভালো লাগাতেই করা। আমি অনেক ভালো লাগাতেই করা, আমার অ্যাকাউন্টিং করতে ভালো লাগতো, পারতাম বিষয়গুলো, আমি ডিপে যেতাম, অনেক ডিপে যেতাম যে কেন এটা হয়েছে, আমি কখনো অ্যাকাউন্টিং বুঝতে করতাম না। যারা অ্যাকাউন্টিং মুখস্থ করে সূত্রটা এসে আমি বললি ভাই তুমি বেকুব, অ্যাকাউন্টিং মুখস্থ করতে নেই, অ্যাকাউন্টিং মুখস্থ করবা কখন লজিক বুঝে। তুমি লজিক যদি না বুঝো মুখস্থ করে কী লাভ? তুমি যদি এই ক্লাস করো, তুমি কোন টিউশন করাবো না, তুমি কোন পোলাপাইন পড়াবো না, কারোর থেকে তুমি জিজ্ঞেস করে যে ভাই এটা বুঝে দেন, তখন তুমি কি করবা? তুমি বলবো যে এটা মুখস্থ কর, হইল কিছু হইল তো না। সো তোমারও কিন্তু কি করতে হবে, তোমারও কিন্তু জানা প্রয়োজন, শেখা প্রয়োজন ঠিক মতো। সো এই শর্টকাটগুলা, এই নিয়মগুলো আমি যেভাবে ক্লাস নিচ্ছি এগুলাই তোমাকে ডিফারেন্ট করে এই ক্লাসটা কি ফ্রম দ্য আদার ক্লাসেস। এগুলো পারলে এবার তোমাকে আমি এক্সাম্পল করাবো, এবার তোমাকে ম্যাথ টাইপ করবো, এক্সাম্পল করবো, এটা করো, এটা করো, এটা তুমি সব পারবা, দেখবা তুমি সব পারবা রাইট নাও। তুমি যদি ঠিকমতো করো এটা, তুমি সব পারবা ইনশাল্লাহ। তোমার কাছে কোনো কিছু কঠিন লাগবেই না। তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি তো আসি, ডোন্ট ওয়ারি। সো এইচএসসি 26-27 ব্যাচ মেইনলি তুমি যারা ক্লাসটা করতেছে রাইট নাও, সো লেটস গো। ও আমি এখন এমসিকিউ করবো না, এমসিকিউ এখন না, এমসিকিউ ক্লাস শেষে, আগে সৃজনশীল প্র্যাকটিস করি, দেন এমসিকিউ। সো আই হোপ তোমাদের স্ক্রিনশট নাও নাই, স্ক্রিনশট আই হোপ নিয়ে রাখছো ক্লাসগুলোর, ঠিক আছে? কিছু বোর্ড কোয়েশ্চেন বাই দেবো, এখানে যে সৃজনশীলগুলো আছে এগুলো বোর্ড কোয়েশ্চেনের সৃজনশীল। হ্যাঁ, তো আমরা সৃজনশীলে যাই, এবার ম্যাথ, প্রথম ম্যাথটা আমরা করি যে কেমন বোর্ড কোয়েশ্চেনগুলো বা সৃজনশীলগুলো। প্রথম ম্যাথটা আমরা যাই ভাইয়া, কি বলছে? শ্রাবণী, লাবণী এবং রিমা, শ্রাবণী, লাবণী এবং রিমা। ও বাই দেবো, অনেকে নিজের বই দেখবা, তুমি যে বই থেকে করো না কেন নো রিস, কোনো সমস্যা নাই। তুমি ম্যাথটা দেখো, তোমার বইটা দেখো, বইয়ে সেম পাবা। হ্যাঁ, কেউ একজনের একটা প্রকাশনী তোমরা পড়ো, কিন্তু ঘুরাই ফিরাই একটা কথাই সত্য, শ্রাবণীর জায়গায় কোথায়
আব্দুর রহিম লিখছে, লাবণীর জায়গায় কি হয়, কেউ তোমার মোহাম্মদ রিজভী লিখছে, ম্যাথে কোনো ডিফারেন্স নাই। ওকে, সো নাম দিয়ে কনফিউজ করার কিছু নাই, তোমার ম্যাথটা পারলেই হইল। শ্রাবণী, লাবণী এবং রিমা একটি অংশীদার ব্যবসায় 3 জন অংশীদার। কয়জন অংশীদার? 3 জন অংশীদার। ফাইন, ভালো। তাদের লাভ লোকসান বন্টন অনুপাত 5:2:1। কত? আমরা একটু লিখে নিই জিনিসটা। তারা লাভ ক্ষতি কেমনে বন্টন করে, মানে কোনো কিছু লাভ হয়, কোনো ক্ষতি হয়, তাদের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট হয়, সেটা কেমনে হয়? 5:2:1 এভাবে ডিস্ট্রিবিউট হয়। ঠিক আছে? তো এবার বলতেছে 2018 সালের 1 জানুয়ারি, 2018 সালের কোন সাল? 18 সাল। কয় তারিখ? 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন উদ্বৃত্ত ছিল শ্রাবণী। মূলধন কি তাদের? মূলধন, তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল কত? কত? শ্রাবণী 1,18,000 টাকা। কত? 1,18,000 টাকা। লাবণী, এই যে লাবণী, ওনার কত ছিল? ওনার ছিল 1,60,000 টাকা। এবং রিমা, ওনার ছিল 1,50,000 টাকা। তাহলে আমরা 3 জনের টাকা পাইলাম। শ্রাবণী 1,80,000 টাকা, লাবণী 1,60,000 টাকা, রিমা 1,50,000 টাকা। এগুলো টাকা দিয়ে তার ব্যবসাটা করতেছে এরা। মূলধন, তাদের কি? প্রারম্ভিক মূলধন। চুক্তি অনুযায়ী, একটা চুক্তি তাদের হয়েছে অবশ্যই। চুক্তি অনুযায়ী শুধুমাত্র লাবণী তার মূলধনের উপরে 5% সুদ পাবে। শুধুমাত্র কে পাবে? সবাই পাচ্ছে না কিন্তু, শুধুমাত্র লাবণী পাবে। কত পাবে? চুক্তি অনুযায়ী শুধুমাত্র লাবণী কে পাবে? লাবণী মূলধনের উপরে সুদ পাবে। এবং রিমি কত? রিমি বার্ষিক 15,000 টাকা বেতন পাবে। কি হবে? রিমি বার্ষিক 15,000 টাকা বেতন পাবে। আচ্ছা, এখানে শেষ। সো লাবণী যে সুদ পায় মূলধনের উপর, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মূলধনের সুদ। তাহলে মূলধনে কি বলি? মূলধনের সুদ। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মূলধনের সুদ। কি বলি? মূলধনের সুদ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মূলধনের সুদ। ঠিক আছে, এখন এই মূলধনের সুদ কে পাবে? শুধুমাত্র এই মূলধনের সুদ পাবে একমাত্র কে? একমাত্র লাবণী। কে পাবে? লাবণী পাবে। ঠিক আছে, আমি লিখি লাবণীর নামটা, তাহলে হবে কি? লাবণীর মূলধনের সুদ। লাবণীর মূলধনের সুদ। ঠিক আছে, একমাত্র কে পাবে? লাবণী পাবে। কত পার্সেন্ট পাবে? লাবণী পাবে কত পার্সেন্ট? 5%। কত পার্সেন্ট? 5%। আমি লিখলাম, যে শর্ট করে লিখলাম তোমার জন্য, পরীক্ষা লাগবে না। এবং রিমা কি হবে? রিমা কিন্তু কি হবে? রিমা সে বার্ষিক সুদ পাবে। রিমা কি হবে? সরি, বার্ষিক বেতন পাবে। রিমা বার্ষিক বেতন পাবে। মাসিক পাচ্ছে না কিন্তু, আর বার্ষিক বেতন পাবে। প্রশ্ন অনেক ইজি করে দিছে না? অনেক ইজি কোয়েশ্চেন। কিভাবে? রিমা কিন্তু কি পাবে? রিমা বার্ষিক কি পাবে? বার্ষিক বেতন পাবে। কে পাবে? রিমা পাবে। কত টাকা? 15,000 টাকা। ফিক্স করে দিছে ভাই, অনেক সহজ করে দিল ওর জন্য। 15,000 টাকা রিমা বার্ষিক বেতন পাবে। 1/7 মানে কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্টের 1 তারিখ 2018 সালে রিমা কত? রিমা আরো 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। তাইলে রিমা যদি 7 তারিখ আরো 20,000 টাকা মূলধন আনয়ন করে, তাহলে রিমার মূলধন কত? রিমার আগে মূলধন ছিল কত? রিমার আগের মূলধন ছিল 1,50,000 টাকা। এখন যেহেতু সে আরো 20,000 টাকা আনলো, তাইলে সে 1,70,000 টাকা। কত টাকা হয়? 1,70,000 টাকা। কত টাকা হয়? 1,70,000 টাকা। এখন ভাইয়া, তাইলে রিমা যেহেতু অতিরিক্ত মূলধন আনছে, রিমা কি মূলধনের সুদ পাবে না? পাবে না। কারণটা হইলো আগে থেকে কি করছে? চুক্তি করে ফেলছে। চুক্তিতে বলতে শুধুমাত্র কে হবে? শুধুমাত্র লাবণী কি হবে? শুধুমাত্র লাবণী সুদ পাবে 5%। লাবণী ছাড়া যে যত টাকাই আনো, কেউ কোনো সুদ পাবে না। ইন্টারেস্টিং ম্যাটার। সো রিমা আনলেও রিমার কোনো সুদ নাই। ঠিক আছে, এবং ব্যক্তিগতভাবে দেখো, রিমা একটা কথা বলছে, রিমা ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য 3,000 টাকার পণ্য উত্তোলন করে। কি হচ্ছে? রিমা কিন্তু নিজের ইউজ করার জন্য 3,000 টাকার পণ্য উত্তোলন না, কিন্তু পণ্য উত্তোলন করছে। কি হচ্ছে? পণ্য উত্তোলন করছে। ওকে, ফাইন।
উপরোক্ত সমন্বয়গুলা সাধনের পূর্বে এই লাইনটা দেখে অনেকে কনফিউজড হয়। এই লাইনটা অ্যাকচুয়ালি কোনো কিছু ম্যাটার করে না, এই লাইনটার কোনো ইম্পর্টেন্ট নাই। সমন্বয়ের পূর্বে 31/12 মানে ডিসেম্বর 31 তারিখ ব্যবসায়িক মুনাফা ছিল কত? ৭৭,৩০০ টাকা। ৭৭,৩০০ টাকা, ঠিক আছে? তো ব্যবসায়িক মুনাফা ছিল, আমাকে মুনাফা দিয়ে বলে দিয়েছে। মুনাফা কত? ৭৭,৩০০ টাকা আমাকে মুনাফা বলে দিছে। আমার কি হচ্ছে? মুনাফা বলে দিছে ৭৭,৩০০ টাকা। অনেকে আমার অনেক ছোট ভাইয়ারা আপুরা তোমরা অনেকে কনফিউজ হও কি ভাইয়া সমন্বয়গুলা সাধনের পরে এটা কি কোনো ম্যাটার করে? আসলে এই সমন্বয় সাধন এটা তুমি ভুলে যাও। এই লাইনটা পুরা ম্যাথে 1% ম্যাটার করে না। এই লাইনটা থাকুক কোনো ম্যাটার করে, কোনো ম্যাটার করে না। এই লাইনটা সমন্বয় সাধনের পরে কোনো দরকার নেই, এটা দেখার চিন্তা করার দরকার নেই। ম্যাথ নামে পাইলে হয়েছে আবার। ওকে, তো এখন ভাইয়া মূলধনের সুদ বের করি না, আমি এখন তো কোনোভাবে করবো না, আমি টাইম ওয়েস্ট করবো। আমি ক নাম্বার কখনোই আগে করব না, একান্ত সময় নাই, সময় আছে 2 মিনিট করতে হবে। এই পুরোটা আনসার করতে হবে। ধরো তোমার পরীক্ষায় সময় আছে 2 মিনিট আনসার করতে হবে পুরোটা, তখন তুমি এটা করবা। এই তোমার 10 মিনিট থাকলেও তুমি এটা করবে না। 10 মিনিট থাকলে এটা করবা, এটা করার সময় এটা বের করে ফেলতে পারবা তুমি, টাইম নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? একান্তই সময় কম থাকলে তখন তুমি ক আগে করবা এই অধ্যায়ে, আগে তুমি খ করবা গ করবা তারপর। ওকে, আমরা এবার একটা লাভ লোকসান আবন্টন হিসাব করি। কি করি আমরা? একটা লাভ লোকসান আবন্টন হিসাব করি। করলাম কি? 3 জনের শ্রাবণী, লাবণী, রিমার লাভ লোকসান আবন্টন হিসাব। এটা আগে লিখবা, এটা কি পরীক্ষার নিয়ম, এটা 18 সালের 31 ডিসেম্বর তারিখে বছরের জন্য করলাম। একটা ঘর করলাম, ডেবিট দিকে লিখলাম কি বিবরণ, টাকা একটা কল করছো, এখানে একটা কল করছি, তুমি চাইলে 2টা কল করতে পারো, 2বার করলে লাভ, ঠিক আছে? তুমি কিন্তু 2টা করবা, আমি তোমাকে 2টা করতে বলবো, সবসময় 2টা করবা, একটা করা উচিত না, কখনো একটা করবো না। এটা যারা করছে এটা একটু ভুল করছে। পরীক্ষায় একটা করলে তোমার ম্যাথে অনেকগুলো সমস্যা হয় অ্যাকচুয়ালি। 2টা করবা। দেখছো ওরা এখানে ভিতরে করছে, 2টা করলে কি সমস্যা হইতো? বইগুলো না দিন দিন বেশি সংস্কার মানে কি বলে এটাকে, মানে তোমার এডিশন, আমি ইংলিশটা ভালো বুঝি, সরি। সো বেশি এডিশন আনতে আনতে তোমার মানে বিষয়টা হয়ে গেল যে একদম মানে কি বলবো, যাক টাকার পর 2টা করবা, 2টা করলে ভালো লাগবে, বেটার। আলটিমেটলি আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো ভুল ছাড়া ম্যাথটা সঠিকভাবে করে দিয়ে আসা, ঠিক আছে? বুঝলা? আমি যদি বিবরণটা এইভাবে না রেখি, হ্যাঁ সুন্দর করে না রেখে আমি যদি এটা এইভাবে লিখি, আমার একে নাম্বারটা বেশি দিবে, পারলে কম দিবে, তো আমার তো স্টাইলের কি দরকার? আমার দরকার লেখাটা সুন্দর করে লিখবো ভাই, লেখাটা ঠিক মতো লিখবো, স্পষ্ট লিখবো, ম্যাথটা নিয়ম মতো করে আসবো, নাম্বারটা পাওয়া যাবো, শেষ, সিম্পল। আমার লেখা তো ভালো ছিল না, বাট আমার তো পাইছি। সো ফ্যাক্টটা হলো ভাই, শুরু করি ডেবিট ক্রেডিট। হ্যাঁ, আমরা প্রথম থেকে শুরু করি একদম। কে আছে আনসার দেখবা না ভাইয়ারা, বি অনেস্ট ইউর সেলফ, আনসার দেখবা না, প্রশ্ন দেখি। প্রথম থেকে যাই। ও ভাই দ্য ওয়ে, লাভ লোকসান আবন্টন হিসাবে কে আসবে এটা একটা শর্টকাট ট্রিক বলে দেই। সবসময় মাথায় রাখবা লাভ ক্ষতি আবন্টন হিসাবে কে আসে। লাভ ক্ষতি আবন্টন হিসাবে, ও ভাই আমাদের হিসাব কয় প্রকার মাথায় আছে? এটা আমাদের হিসাব কয় প্রকার, মানে এল প্লাস ওই না, এটা আমাদের 3 প্রকার হিসাব না? 3.5 আধুনিক হিসাবটা বলি। আমাদের হিসাব কয় 5 প্রকার না? সম্পদ, অ্যাসেট, লিখি আগে তাই বোঝাচ্ছি।
সম্পদ 5 প্রকার না, সম্পদ অ্যাসেট, লাইবিলিটি, সম্পদ লাইবিলিটি দায়, রেভিনিউ আয়, এক্সপেন্স ব্যয়, ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি মানে তোমরা এখানে শুধু ক্যাপিটাল ধরবে, শুধু ক্যাপিটালটা, মূলধনটা। সম্পদ আয় ব্যয় দায় মালিকানা সত্ত্বা, আমরা 5 প্রকার হিসাবটা আমাদের মনে আছে এটা। ওনার সিকিউরিটি মানে তোমরা শুধুমাত্র ক্যাপিটালটাকে ধরবে এখানের মধ্যে, শুধু মূলধনটা। সো এই ম্যাথ করার সময় আমি শুধুমাত্র কোন হিসাবগুলোকে দেখবো, আমি শুধুমাত্র এই দুইশো টাকাকে দেখবো। কাকে? রেভিনিউ এবং এক্সপেন্স। আমি শুধুমাত্র আমার কাকে দেখবো? আয় এবং ব্যয়। আমি আমার কোনো সম্পদ, কোনো দায়, কোনো ইকুইটি কাউকে দেখবো, আমি শুধুমাত্র আমার আয় এবং ব্যয়কে দেখবো। আমার আয় ব্যয় ছাড়া এই হিসাবটা করার সময়, লাভ ক্ষতি আবন্টন হিসাব বা লাভ লোকসান আবন্টন হিসাব করার সময় আয় হিসাবগুলা অথবা ব্যয় হিসাবগুলা, এই দুইটা হিসাবের বাইরে আমি আর কিছুই দেখবো না। আমার সম্পদ কত, আমার মূলধন কত, আমার উত্তোলন কত, আমার কিছু দেখার দরকার নেই, আমি শুধু দুটা দেখবো। ঠিক আছে? আর ডেবিট মানে কি? খরচগুলা। ক্রেডিট মানে কি? আয়গুলা। ঠিক আছে? সো প্রশ্ন এবার আমি একটা ক্লিয়ার করলাম। প্রশ্নটা দেখি এবার। মূলধন উদ্বৃত্ত ছিল, আমার মূলধন এখানে আসবে না, আমি কি বলছি? আয় এবং ব্যয়গুলো আসবে। তো মূলধন উদ্বৃত্ত কত ছিল এটা আমার কোনো দরকার আছে? আমার দরকারই নেই, দেখবোই না, শেষ। আমার মূলধন হিসাবে উদ্বৃত্ত ছিল 1,80,000, 1,60,000, 1,50,000। আমার দেখার দরকার নেই এই টাকা, কারণটা হলো এই মূলধন আমি আনবোই না, শেষ। লাভ করে অন্য করে করার সময়। তারপর চুক্তি অনুযায়ী শুধুমাত্র লাবণী তার মূলধনের পরে 5% সুদ পাবে। ও সুদ, লাবণী সুদ পাবে, সুদটা দিবে কে? লাবণী সুদ পাবে, সুদ কে দিবে? লাবণী সুদ মূলধনের সুদ পাবে। লাবণী মূলধন কাকে দিছে? ব্যবসা প্রতিষ্ঠানকে দিছে। তো তাকে লাবণী যখন ব্যবসা প্রতিষ্ঠানকে মূলধন দিছে, তাই লাবণী যে সুদটা পাবে কার থেকে পাবে? ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাবে। তো লাবণী যখন পাচ্ছে, লাবণী আই না, বাট আমি তো লাবণী কাম করতেছি, আমি করতে ব্যবসা প্রতিষ্ঠানের কাম। লাভ লোকসান আবন্টন হিসাব ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব। তো এই সুদটা দিবে কে? ব্যবসা প্রতিষ্ঠান দিবে। তাইলে ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছু দিচ্ছে মানে ব্যবসা প্রতিষ্ঠানে খরচ হয়েছে, ব্যয় হয়েছে। আর ব্যয় হইলে আমার ডেবিট না ক্রেডিট? ডেবিট। তো লাভ লোকসান আবন্টন হিসাবে সেটা কোন দিকে আসবে? ডেবিট পাশে আসবে। বুঝতে পারলা কিনা বলো? সব লাভ লোকসান যারা বুঝো নেই, স্লোলি যাও। ওকে, কোডিং কিছু কিন্তু ভাই একদমই না, অনেক সহজ, টু বি অনেস্ট। এই ম্যাথগুলো অনেক সহজ, জানি না কেন তোমাদের কাছে কোডিং লাগে ভাই। ওকে, 5%, ঠিক আছে? তো লাভ লোকসান আবন্টন হিসাবে 5% এই কে আসবে? সো মূলধনের সুদটা আসবে। তো মূলধনের সুদ ডেবিট পাশে আসবে। তো আমি সেখানে লিখবো কি? আমি সেখানে লিখবো লাবণীর, কারণ আমরা লাবণীর মূলধন হিসাব। দেখো লিখার সময় কি লিখতে? লিখার সময় লাভ লোকসান আবন্টন হিসাব করার সময় লিখার সময় লিখবো মূলধন হিসাব। মানে দেখো লাবণীর মূলধন হিসাব লিখার সময় লিখবো, শুধু লাবণীর মূলধন হিসাব লিখে কি লিখবো? মূলধনের সুদ। কি লিখবো? মূলধনের সুদ লিখলাম। এখন কি লিখবো? মূলধনের সুদ লিখলাম। লাবণীর মূলধন হিসাব একটা ঘর করে কি লিখলাম? মূলধনের সুদ লিখলাম। ঠিক আছে? কত টাকা? দেখো তো লাবণী মূলধন কত টাকা? লাবণী মূলধন 1,60,000 টাকা। কত টাকা? 1,60,000 টাকা। 1,60,000 5% কত? 5%। অ্যাডমিশন সিকার যারা আসো, অ্যাডমিশন স্টুডেন্ট যারা আসো, তোমরা মাইন্ড ক্যালকুলেশন করা শেখো এখন থেকে। 1,60,000 আমি কেটে করে দেখো, 10% 16,000 টাকা, 5% মানে হাফ, 8,000 টাকা। সিম্পল। তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো। 8,000 টাকা লিখলাম। ঠিক আছে? কোন দিকে আসছে? ডেবিট দিকে আসছে। লাবণী মূলধন কোন দিকে আসছে? ডেবিট দিকে আসছে, কারণ এটা ব্যবসায়িক খরচ। কি নামে লিখছি? মূলধন হিসাব, মূলধনের সুদ নামে লিখলাম। কত টাকা? 8,000 টাকা। কোন দিকে আসছে? ডেবিট দিকে আসছে। কি হিসাব? লাভ লোকসান আবন্টন হিসাবে। ঠিক আছে? গেল একটা। কেন আনছি এটা? কারণ এটা খরচ। কারণ এটা কি? এটা খরচ। তারপর চুক্তি অনুযায়ী একটা ম্যাথ বুঝো ভাই, প্লিজ এই একটা ম্যাথই বুঝো। এই একটা ম্যাথ বুঝলে তোমার আর কোনো সমস্যা নেই ভাই, বিশ্বাস করো ভাই, একটা ম্যাথ এনাফ, একটা ম্যাথ। কারণ শর্টকাট যে বুঝছে না, ওই বস হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? তো 1,60,000, এবার মূলধনের লাবণীটা গেল, এটা আমার কাজ শেষ। রিমা বার্ষিক 15,000 টাকা বেতন পাবে। রিমা কি পাবে? রিমা বছরে বেতন নিয়ে, কিন্তু দেখো এই অধ্যায়ে বেতন নিয়ে কোনো গেম খেলে নেই, একদম স্পেসিফিক বলে দিচ্ছে রিমা বছরে 15,000 বেতন পাবে। তো রিমা যে বেতন পাবে, রিমার বেতন কে দিবে? ব্যবসা দিবে। তো ব্যবসা যদি কোনো কিছু দেয়, ব্যবসায় খরচ না, খরচ হলে কি? ডেবিট। তো রিমার বেতন হিসেব কি হবে?
মূলধন হিসাব বেতন, এমন লিখছে রিমার মূলধন হিসাব ব্যাকেটে বেতন ডেবিট। দেখো তো, দেখো রিমার মূলধন হিসাব ব্যাকেটে কি বেতন, কত টাকা, 15,000 টাকা। শেষ শেষ, আর কিছু নাই, ডেবিট দিকে লিখলাম আমি এটা। এবার 1/7 তারিখে রিমা আরো 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করছে। আচ্ছা, অতিরিক্ত মূলধন সেটাকে আমার আয় নাকি সেটা আমার ব্যয়, এটা আমার কিছুই না, তাহলে আমার সে দেখার দরকার নেই। শেষ। ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করে। এখন ভাইয়া তাহলে পণ্য উত্তোলনটা আয়ত না, পণ্য উত্তোলনটা কোনো ব্যয়ও না। হ্যাঁ, র্যান্ডম যদি খেয়াল করি। আর এটা কি হবে তাইলে এখন, তাইলে এটা এক্সেপশন। এটা কি এক্সেপশন? আমরা শর্টকাট দেখবো, কি দেখবো আমরা শর্টকাট দেখি তো। আমরা একটু শর্টকাটে কি ছিল মনে আছে? শর্টকাট মনে আছে তোমাদের? এটা আমি তোমাদেরকে খেয়াল করাই, একটু মনে করাই। যদি 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 প্রশ্ন এমন থাকে, যদি কোনো অংশীদার ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে লাভ লোকসান আবন্টন হিসাবে, যদি এমন থাকে কি, যদি কোনো অংশীদার ব্যবসাতে পণ্য উত্তোলন, এমন লেখা থাকলে, বা কোনো অংশীদার ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে বা করে, তাহলে কি করলে প্রশ্নে এমনটা থাকলে কি হবে, তখন তা পণ্য উত্তোলন করলে তা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাস আসবে। কোন পাস আসবে? ক্রেডিট পাস আসবে, এবং মূলধন হিসাবে ডেবিট পাস আসবে এই পণ্য উত্তোলনটা। তাহলে এই কি অবস্থা? তাহলে পণ্য উত্তোলন হয়েছে না, পণ্য উত্তোলন করছে, এই পণ্য উত্তোলনটা লাভ লোকসান আবন্টন হিসাবে কোন পাশে আসবে? ক্রেডিট পাশে আসবে। তাহলে আমার কি করতে হবে? এবং অন্যদিকে ডেবিট পাশে আসবে। তাহলে আমার কি করতে হবে সেটা? আমার ম্যাথে যেতে হবে। ম্যাথ আমি দেখবো, দেখাও দেখি কোন পাশে, ক্রেডিট পাশে দেখি তো আমরা আসছেই না। দেখো রিমার মূলধন হিসাবে লিখে লিখছে পণ্য উত্তোলন, দেখছো 3,000 টাকা লিখছে 3,000 টাকা লিখছে কিনা তোমরাই বলো? লিখছে। তো ভাইয়া এটা তো আয়ও না ব্যয়ও না, কাইন্ড অফ লিখলেন কেন? এটা এক্সেপশন, এটা আসবে। পোলাপাইন এগুলাই কনফিউজড হয়, পোলাপাইন এখানেই কনফিউজ। এখানেই তোমার ওই শর্টকাট লাগবে, যে শর্টকাট জানছে সে সব পাচ্ছে। দুইটা বিষয় এই ম্যাথে কি আসে, আই ব্যয়। আই হলে আনবো, ব্যয় হলে আনবো, কিছু আনবো না। একটা জিনিস গেল, আই হলে ক্রেডিট, ব্যয় হলে ডেবিট। তাইলে প্রশ্নে যাই দিবে দেখ, সেটা যদি আই ব্যয় হয়ে আনবো, আই হলে ক্রেডিট, ব্যয় হলে ডেবিট। এটা সবাই পারবা। এবার এটা সবাই পারবে, তুমি না, সবাই পারবে। যে ওই ইউটিউবে শর্ট ক্লাস, ওগুলো ইউটিউবে ফ্রি প্লেলিস্ট দেখে আসছে, ওই পারবে। বাট কে পারবে না? যখন এই ধরনের এন্ট্রি দিবে তখন তোমরা পারবা না। কেন? তখন শর্টকাট লাগবে, তখন স্পেশালাইজ নলেজগুলো লাগবে। তো তখন শর্টকাট দিয়ে আমরা করলাম 3,000 টাকা, ঠিক আছে? সো ফাইন। এবার আমরা এই হিসাবটা করতে গিয়ে অনেকে ভুল করে। দেখো এটা আমরা কি করবো? এবার যোগ বিয়োগ করো। ও হ্যাঁ, এবার আরেকটা শেষ করি। কত গেল? তারপর উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে ব্যবসায়ে মুনাফা ছিল কত? ব্যবসায়ে মুনাফা ৭৭,৩০০ টাকা। আচ্ছা, ব্যবসায় যদি মুনাফা করে, আয়, এটাকে আয় না? তো আয় এখানে আসবে না? আসবে। কত আয়, কত করছে? ৭৭,৩০০ টাকা। তাহলে লিখতে হবে না সেটা? সেটা সবার আগে লিখবা, আয় সবার আগে লিখবা কিন্তু, বাই দ্য ওয়ে। লাভ, নিট লাভ হিসাবে লিখবে, লাভ করে হিসাব নিট লাভ হিসাবে লিখবা। আয় হলে কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট পাস আনছি আমি, কত টাকা? ৭,৩০০ টাকা। তো লিখলাম। এবার এও যোগ করো, কত হয়? ৭,৩০০, এটা কত হয়? ৮০,৩০০ টাকা। টাকা হয় ৮০,৩০০ টাকা। এই পাশ যোগ করলে হয় ৮০,০০০। আগে এখানে লিখবা না, ওইখানে লিখে দিয়েছে, আমরা লিখবো না, আগে আমরা দেখবো আগে ৮০,০০০ কত, এই দুই পাশ যোগ করলে ৮০,৩০০ টাকা। এদিকে কত টাকা দেখবো আমরা? ডেবিট পাশে কত টাকা? ১৫ ৮ কত হয়? ২০ ২৩,০০০ টাকা। এদিকে কত? এদিকে শুধু ২৩,০০০ টাকা। কত টাকা? ২৩,০০০ টাকা। তাইলে এ পাশে কত টাকা কম আছে? কত টাকা কম আছে? এদিকে তোমার ৫৭,০০০ টাকা কম আছে। কয় টাকা কম আছে? ৫৭,৩০০ টাকা কম আছে, আছে না? এ পাশে ৫৭,০০০ কম আছে না? ওকে ফাইন, দ্যাটস গ্রেট। আমি যখন ক্রেডিট পাস থেকে ডেবিট পাস বিয়োগ করলেই তো জানবো আমার জেনুইন প্রফিট কত। আমার এই সমন্বয়গুলা অ্যাড করার পরে, এই কামগুলা করার পরে আমার অ্যাকচুয়াল প্রফিট কত, এটা আমি জানবো, এটা আমি বুঝবো, এটা আমি পাবো। সো আমার ক্রেডিট পাস মানে আই পাস, আমি আই থেকে ব্যয়গুলো বিয়োগ করলেই তো আমরা পাই না। চলমান টিচক আমরা করে আসছি না বাচ্চাকাল থেকে? ফার্স্ট বারে কোশ্চেন আমরা টিচক কি জানছি? আমরা
আয়গুলো যোগ করছি। আয়গুলো কত? আমার আয় কত? আমার আয় ৮০,৩০০ টাকা। আমার ব্যয় কত? আমার ব্যয় ২৩,০০০ টাকা। তাহলে আমার জেনুইন প্রফিট কত? আমার জেনুইন প্রফিট ৫৭,৩০০ টাকা। তো আমার লিখতে হবে এটা এখন। কি লিখতে হবে? লিখতে হবে, বাট আমি একদম লিখে দিব না এটা। আমি এটা ৫৭,৩০০ টাকা একটা ওয়েতে লিখবো আমরা এবার। এই ৫৭,৩০০ টাকা যেটা আমার জেনুইন প্রফিট, যেটা এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিট, সেটা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকরা পাবে না? অবশ্যই পাবে, কারণ তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। কি চুক্তি হয়েছিল? একটি অংশীদারি ব্যবসায় ৩ জন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টন অনুপাত কত? 5:2:1। প্রতিটা ম্যাথে অনুপাত থাকবে না থাকবে? না থাকলে সেম পাবে, সেম টাকা পাবে। বলতাম যাই দেখ, ফার্স্ট পার্টে বলছে কিন্তু এগুলো না যদি থাকে এটা অনুসারে হবে। তাহলে কত? 5:2:1 কত? এটা কেমন করে দেখো, এটা কেমন করে দেখো, এই জিনিসটা একটু খেয়াল করো তোমরা, একটু বাচ্চারা একটু টাইম দিয়ে খেয়াল করো জিনিসটা। কত? ৫৭,৩০০ টাকা না? এটা প্রফিট কত? ৫৭,৩০০ টাকা। আমার অনুপাত কত? অনুপাত 5:3:1, এটা না? 5:3:1 না, সরি 2:1, 5:2:1। কত আমার? 5:2:1। কত? 5:2:1, 5:2:1। তো আমি দেখবো যে আমার কে কে ছিল ওখানের মধ্যে। কে? শ্রাবণী, লাবণী, রিমা। শ্রাবণী, আমার আমার মুনাফার হার দেখতেছি, আমার মুনাফার পরিমাণ কে কত টাকা পাবে? এখন দেখবো আমরা কে কত টাকা পাবে। শ্রাবণী, কি? শ্রাবণী, লাবণী, রিমা, ঠিক আছে? ৩ জন। শ্রাবণী পাবে ৫৭,৩০০, এ পাবে ৫৭,৩০০। দেখো এবার একটা দেখো, টাইম দিয়ে দেখো তিনটা। এবার দেখো তিনটা দেখা লিখলাম না? শ্রাবণীরটাও লিখলাম, লাবণীরটাও লিখলাম, রিমারটাও লিখলাম আমি এখানের মধ্যে টাইম দিয়া। এবার দেখো আমি সবসময় তিনটার মধ্যে যোগ করব 5, 6, 7, 8। কত? 8, রাইট? আমি অনুপাতগুলো দিয়ে ভাগ করব, আমি 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে আমি করবো ভাগ করব। এটা হলো কার? এটা হলো শ্রাবণী, এটা লাবণী, এটা রিমার অনুপাত, রাইট? সিরিয়ালি শ্রাবণী কত? 5 মাল্টিপল 5, লাবণী কত? 2 মাল্টিপল 2, রিমা কত? 1 মাল্টিপল 1। করো এবার ৫৭,৩০০, ৫৭,৩০০ ডিভাইড বাই 8 মাল্টিপল 5, ডিভাইড বাই 8 মাল্টিপল 2, ডিভাইড বাই 8 মাল্টিপল 1। করো এবার, করলে তোমার টাকাটা চলে আসবে। কি আসবে? চলে আসবে। কত আসবে দেখো তো ভাইয়া? ৩৫,৮১৩। তোমরা হাতে করো এটা। ৩৫,৮১৩ টাকা এটা আসবে। এটা আসবে। এটা আসবে না? এটা আসবে। আর তিনটাই, আর আমরা যখন ভাইয়ারা, আর আমরা যখন তিনটাই কি করব? আমরা যখন এই তিনটাই আমরা যোগ করব, তখন কত আসবে? তখন কত আসবে? তখন আসবে ৫৭,০০০। কয় টাকা? ৩০০ টাকা। কয় টাকা? ৩০০ টাকা। এই টাকাটা তখন আমরা পাওয়া যাব। বুঝলা মুনাফা কেমনে বন্টন করে? আমার তো লাভ থেকে, দেখো আমি যখন এই লাভ থেকে এই আমার ব্যয়গুলো বিয়োগ করলাম, এই ৬৩ টাকা বিয়োগ করলাম, আমার কত টাকা আসছে? ৫৭,৩০০ টাকা জেনুইন প্রফিট আসছে। এই প্রফিট আমার ৩ জনকে দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। আমি লিখবো অংশদের মূলধন হিসাব, মুনাফার অংশ দিয়ে লিখবো, মুনাফার অংশতে আমি লিখবো। আমি লেখার পরে, এটা সবাই পারে না, এই জায়গায় সবার ভুল হয় কি, লেখার পরে
শ্রাবণী কয় টাকা লিখতে হবে, বের করে দেখাইতে হবে। সবাই বলে ভাই এটা কেমন আসছে, এটা কেমন আসছে, এটা কেমন আসছে, এটা এভাবে আসছে। এই শ্রাবণী টাকা কেমন আসছে, মুনাফা অংশ, টাকা তারা পাবে। তারা যখন পাবে, দেখো ভাইয়া তারা পাবে, এটা এখানে কেন লিখছি, আমার এই 57,300 টাকা এটা কি আমার দেওয়া লাগবে না? আমার মালিকদেরকে, ব্যবসা ওনারদেরকে দিবে কে? ব্যবসা দিবে। আর ব্যবসা যখন কিছু দেয় সেটা কি ক্ষতি, মানে এই যে ব্যয় নাকি আয়? ব্যয়, ব্যয় হলে কি ডেবিট, ব্যয় হলে কি ডেবিট, তাই আমি ডেবিট দিকে আনছি। সেটা কে আনছি? তাই আমি ডেবিট দিকে আনছি। দেখো আমার নিয়ম কিন্তু একটাই, আমার নিয়ম একটাই, পলিসি একটা, রুল একটাই, ঠিক আছে? ডেবিট দিকে আনছি আমি। এখন শ্রাবণীকে ব্যবসা কয় টাকা দিবে? শ্রাবণীকে ব্যবসা দিবে এই, এ দেখো কেমনে মুনাফা এই অনুপাতগুলো বন্টন হয়। দেখো মুনাফা প্রফিটকে আমরা এই তিনটা যোগ করলাম, এই তিনটা আমি কি করলাম? যোগ করলাম। যোগ করে 28টি 8 দিয়ে ভাগ করছি। এই শ্রাবণী এটা হলো 5টা হলো শ্রাবণী অনুপাত, 5 দিয়ে গুণ করছি। 8 দিয়ে ভাগ করছি, এটা 8 দিয়ে ভাগ করছি। লাবণী অনুপাত 2, 2 দিয়ে গুণ করছি। রিমা অনুপাত 2, 1 দিয়ে গুণ করছি। তাহলে শ্রাবণী কয় টাকা? 35,813 টাকা। তাই আমি লিখলাম 35,813 টাকা। লাবণী কত টাকা? 14,325 টাকা। আর রিমা 7,162 টাকা। এটা কোনো সময় 1 টাকা এদিকে এদিক হইতে পারে, এটা কোনো সময় 35,812 টাকা হইতে পারে, এটা আবার 24 টাকা হইতে পারে, এটা আবার 1 টাকা হইতে পারে। 1 টাকা 2 টাকা এদিক এদিক হতে পারে, সেটা ভুল নাই, সেখানে কোনো ভুল নাই। এটা বই অনুসারে তোমার ক্যালকুলেশন অনুসারে 1 টাকা 2 টাকা এদিক এদিক হইতে পারে, বাট যোগ করার পরে কিন্তু এটা হইতে হবে। এটা কিন্তু করে দিবা, ঠিক আছে? তোমার মতো মিলাই দিবা এটা, ঠিক আছে? তো দেখ আমি লিখলাম না, তা কত হয়? 57,300 টাকা। তাহলে দেখো আবার যোগ করো, 80,300 মিলছে, যোগ করো এবার তিনটাই, এটা যোগ করো, 80,300 টাকা। এই কারণে 80,300 টাকা মিলছে, ম্যাথ বন্ধ, শেষ। এটাই আমার লাভ ক্ষতি আবন্টন হিসাব। এই ম্যাথটাই, এক্সেপশন কিছুই নাই। ওই এক্সেপশন আসলে ওই যে তোমার পণ্যোত্তরণের মতো ওই শর্টকাট দেখবা, এই ম্যাথ করবা। দেখো আমি কিন্তু ম্যাথ করাচ্ছি এখানে একটা, কিন্তু শর্টকাট করার সময় কয়টা ম্যাথ করাই হচ্ছে তার হিসাব নাই, কাইন্ড অফ না। সো এই ম্যাথগুলো এই একটা ম্যাথ কঠিন মনে হচ্ছে, ম্যাথগুলা কঠিন কিছু না ভাইয়া, একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। দেখো আমি চাইলে তোমাকে 100টা ম্যাথ করে দিতে পারি, বাট তুমি যদি বাসায় প্র্যাকটিস না করে ম্যাথ, বাসায় গিয়ে এই ম্যাথ আমার থেকে করার পরে কালকে যখনই ম্যাথটা তুমি ভিডিও দেখো, পরের দিন বা আজকে প্র্যাকটিস না করো, তুমি ভুলে যাবা। আমার এতগুলো এফোর্ট সব নষ্ট, তোমার এত টাইম ধরে দেখা সব নষ্ট। সময় নিয়ে দেখো, বুঝলা? যাতে করে ভুলে না যাও। প্র্যাকটিস করলে তুমি সব পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আরও প্র্যাকটিস করবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা এবার পরে ম্যাথে যাই। এবার আমরা মূলধন হিসাব, আমরা তাহলে কি বুঝলাম না কেমনে করতে হয়, বুঝলাম। তো আমরা ম্যাথ করার সময় মূলধনের সুদ বের করছি, দেখো তো মূলধনের সুদ বের করছি কিনা আমরা? করছিলাম, মূলধনের সুদ আমরা করছিলাম, মূলধনের সুদ 8,000 টাকা করছি আমরা। তুমি কি করবা? লিখা দিবা, এটা 8,000 টাকা লিখা দিবা কতে। খ করার সময় ক হয়ে গেছে, আলাদা করে যে কজনের ভাবতা, টাইম নষ্ট হইতো না, কারণ টাইমটাও সেফ। এবার আমরা এবার মূলধন হিসাব করি আমরা। লেটস স্টার্ট মূলধন হিসাব। এই ম্যাথ করতে গিয়ে তো পোলাপাইন বেশ কনফিউশনে পড়ে। সো দেখো মূলধন হিসাব দিয়ে করলাম, মূলধন হিসাব। তো মূলধন হিসাব করার সময় ঠিক সেম বিবরণ এখন টাকা না, এখন তিনজনে করতে হচ্ছে, শ্রাবণী, লাবণী, রিমা, বিবরণ তাহিয়া ও আহা। এটা যে লিখলো, যে টাইপ করলো, ভুল করছে, এটা জানি না সেই নামটা করতে আনছে সেটা। হ্যাঁ, এটা ওই তো মানে পুরা এই যে এটা বিবরণ কি জায়গায় তাহিয়া লিখে দিছে, এটা হবে বিবরণ, এটা একটু লিখার ভুল, ঠিক আছে? দেখি আবার পরীক্ষায় তোমরা এসব করো না, বিবরণের জায়গায় তাহিয়া লিখলে তখন কিন্তু তোমার নাম্বার তো গেছে ভাই রে ভাই। এই ভুল তোমরা কিন্তু করতে পারবা না, ঠিক আছে? সো তারিখ বিবরণ, স্যারে কোয়েশ্চেন করতে কি রে ভাই তাহিয়া করতে আসলো এখানের মধ্যে, সো ডোন্ট রাইট তাহিয়া। সো ভাই দেবে কেউ যদি তাহিয়া হয়ে থাকো ক্লাসের মধ্যে, ডোন্ট গেট অফেন্ডেড। লাইক সো তারিখ বিবরণ শ্রাবণী, লাবণী, রিমা, তারিখ বিবরণ শ্রাবণী, লাবণী, রিমা লিখলাম আমরা, ঠিক আছে? সো এস কোন অংশীদার আয় করলে, ভাইয়া আগে বলেন এই যে অংশীদারের মূলধন হিসাব, এখানে কি আসবে, এখানে কি আসবে? এখানে কিন্তু কি আসবে দেখো, এখানে আসবে আমার যে 5টা হিসাব বলছি না,
কোনো অংশীদার এক কথায় কোনো কিছু পাইলে, এক কথায় হিসাবে যাবো না আমরা, কোনো কিছু পেলে ক্রেডিট। কোনো অংশীদার থেকে, এখন ব্যবসায়ী হিসাবে আমরা অংশীদারের কাম করতেছি এটা আমরা, রাইট? কোনো অংশীদারের যদি কোনো কিছু পাই, মানে ওর কাছে কিছু আসে, সেটা হতে পারে অ্যাসেট, সেটা হতে পারে আর্নিং, যে কোনো কিছু আসলে ক্রেডিট, চলে গেলে ধর উত্তোলন করছে, টাকা চলে গেছে, টাকা কমে গেছে না, ওর ডেবিট। আসলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। বুঝলে? আসলে পেলে ক্রেডিট, আর চলে গেলে ডেবিট, এটাই নিয়ম। ওকে, শর্ট করে বোঝাচ্ছে একদম, যাতে একদম বুঝতে মাথায় ঢুকে বসে থাকে জিনিসগুলো। সো প্রথমেই আমরা লিখি, প্রথমে আমরা কি আনতে হবে এখানের মধ্যে, কেন মূলধনগুলো আনতে হবে। আমি প্রথম থেকে দেখি ভাই, প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে দেখি ভাইয়া, ওদের মূলধন উদ্বৃত্ত ছিল, কি ছিল? মূলধন আনছে না? শ্রাবণী 1,80,000 টাকা, লাবণী 1,60,000 আনছে না? আনলে কি বলছে, কোনো কিছু পেলে বা কোনো কিছু আনলে সেটা কি হবে, ক্রেডিট পাশে। তাই আমরা যেহেতু প্রথম আনছে, তাই আমি ব্যালেন্স বিডি দিব। মানে এটা তো আগে বছর থেকে আসছে না, হ্যাঁ, এটা তো ব্যবসা শুরু। দেখো, কখন তুমি মূলধন হিসাব লিখবা, তখন মূলধন হিসাব লিখবা যখন ব্যবসাটা 18 সালে শুরু করলি। বাট এই ব্যবসা 18 সালে শুরু হয়নি, এই ব্যবসা অনেক আগে শুরু হয়েছে। তো ব্যালেন্স বিডি আগে বছর থেকে আসছে, ব্যালেন্স বিডি 1,80,000, 1,60,000, 1,50,000 লিখলাম। ঠিক আছে, এটা মূলধন সবচেয়ে সহজ, মূলধন হিসাব অনেক ইজি হয়, বাই দ্য ওয়ে। তারপর চুক্ত হয়ে লাবণী মূলধনের সুদ পাই। লাবণী সুদ পাইছে মানে কি, লাবণী সুদ, শুধু লাবণী পাইছে কি, বাই দ্য ওয়ে। ও ভাই দ্য ওয়ে, আরেকটা বিষয় এখানে অ্যাড করে দেই, এটা হলো, আচ্ছা পরে করি। লাবণী কি পাইছে, সুদ পাইছে না? পাইছে না সুদ? তো লাবণী যদি কোনো সুদ পায়, তাহলে কি লাবণী পাইলে কি হয়, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট না? সুদ কত পাইছে, 8,000 টাকা না? 8,000 টাকা। তারপর 8,000 টাকা কি করবো আমরা, 8,000 টাকা তোমার ক্রেডিট পাশে লিখবো। কোথায় লিখবো, এই দেখো, মূলধনের সুদ। লাভ ক্ষতি আবরণের সাথে ঘর করবা, তুমি একটা ঘর করে মূলধনের সুদ লিখবা। কত টাকা? লাবণী সুদ, লাবণী করে, শুধু লাবণী করে, শুধু কোন করে, লাবণী করে 8,000 টাকা লিখছো, শেষ। বুঝলা? এটাই। এইবার দেখো, ম্যাথটা কিন্তু বুঝে বুঝে করতেছি আমরা, হ্যাঁ। রিমা বার্ষিক 15,000 টাকা বেতন পাবে। রিমা পাবে, রিমা বেতন পাবে। তো রিমা পেলে অংশীদার না, সে অংশীদার পেলে কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তো রিমার পাশে আমি কি লিখবো, বেতন লিখে আমি রিমার পাশে 15,000 টাকা লিখবো। সিম্পল। আমরা গেলাম এখানে, রিমার ঘরে লিখলাম। ম্যাথ কিন্তু সেম। এটা হইলো কি, ওই যে লিখতে তোমার স্লাইড মেকার, ওই অর্ধেকে 20টা করছে, অর্ধেকে পরে স্লাইডে করছে। যদি এভাবে করবো না, তোমরা একটা পেজে করবো এগুলো। তো বেতন লিখলাম কোন পাশে, ক্রেডিট পাশে। এটা হলো কি, এটা হলো ক্রেডিট, এটা হলো কি, এটা হলো ডেবিট। তো ক্রেডিট পাশে করছে, বেতন ক টাকা, 15,000 টাকা। ঠিক আছে, রিমার ঘরে, রিমার ঘরে। ঠিক আছে, বুঝতে পারলা? ওকে। এবার এবার 1/7/18 তারিখে রিমা আরো 20,000 টাকা আনছে। কি আনছে, মূলধন আনছে। রিমা কিছু আনলে কি হবে, সেটা সেটা ডেবিট না ক্রেডিট? সে ক্রেডিট। রিমা কোনো কিছু পেলে, রিমা কোনো কিছু আনলে সেগুলা ক্রেডিট। ঠিক আছে, তাইলে আমরা কি করব, তাহলে আমরা রিমা, এই যে জুলাই 1 তারিখ আনছে, সরি এটা জুলাই 1 তারিখ আনছে, আগস্ট না, জুলাই 1 তারিখ আনছে। তো জুলাই 1 তারিখ আনলে কি, কোনো কিছু আনলে কি, নগদান হিসাব। তো নগদান হিসাব দিয়ে রিমার, শুধু রিমার করে 20,000 টাকা লিখলাম। ঠিক আছে, ওকে। এবার ব্যক্তিগত ব্যবহারের জন্য 3,000 টাকা পণ্য উত্তোলন করে। কি করে, পণ্য উত্তোলন করে। মাথায় আছে, আমরা পণ্য উত্তোলন করলে কি বলছিলাম, মনে আছে সেটা? পণ্য উত্তোলন করলে কি বলছিলাম, পণ্য উত্তোলন করলে সেটা কি বলছিলাম, শর্টকাট। সেই শর্টকাট এখন লাগতেছে, কিন্তু পণ্য উত্তোলন করলে তা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে, এবং তোমার কি, তোমার মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে। ডেবিট পাশে গেলাম, পণ্য উত্তোলন কত টাকা, 3,000 টাকা লিখা দিছি, 3,000 করছি, লিখা দিছি। ঠিক আছে, শেষ। তারপর তারপর এখানেই শেষ। এই মুনাফা লিখতে হবে, এটা তো ব্যবসায়ের মুনাফা, এটা তোমার মুনাফা। এটা কি শ্রাবণী লাবণী কারো মুনাফা না, শ্রাবণী লাবণী একটা মুনাফা কিন্তু কামাইছে। কোনটা, এটা হলো এইটা, এটা আবার আনতে হবে আমার। এই শ্রাবণী লাবণী এরা কি করছে, এরা একটা মুনাফা পাইছে না,
একটা মুনাফা পাইছে না, এগুলো কি ওদের ইনকাম না? শ্রাবণী পাইছিল কত 35,813, লাবণী 14,325, আর রিমা 7,162 টাকা পাইছে না? তো যখন আমি লাভ করি পাইছি মানে অংশীদাররা পাইছে, পাইলে কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তাই এবার আপনার ক্রেডিট পাশে টাকাগুলো লিখে দিব। দেখি কেমন লিখে দেখো তোমরা, কেমন করে লিখে দেখো তো। ক্রেডিট পাশে লিখে না, দেখো মুনাফার অংশ দিয়ে লিখবো। মুনাফার অংশ শ্রাবণীরটা শ্রাবণী করে, লাবণীটা লাবণী করে, রিমাটা রিমা করে, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই, যার হিসাব তার। ঠিক আছে, লিখলাম। তো এটা আমার পদোত্তোলন লিখলাম। এর আগে তো এগারো কিছু ছিল না, এগারো শুধুমাত্র আমার এটা ছিল। এই পদোত্তোলন 3,000 টাকা লিখলাম। ঠিক আছে। ও ভাই দেবো, এখানে একটা কাহিনী হইলো, একটা এন্ডে দুবার লিখছে, এটা এখানে এখানে একটা এন্ডে দুবার লেখা হয়েছে মেইনলি, এটা এখানে না। একটাই, এটা যে স্লাইড মেকার সে একটা এন্ট্রি দুবার লিখে দিয়েছে ভুলে, ইটস আ মিস্টেক। এটা এদিকে এর আগে স্লাইডে এটা ধরবো না, এটা না, এটা তো এখানে আছে, সেখানে ধরতেছি না আমরা এখানে। ঠিক আছে। তো এবার আমরা একজন একজন করি। শ্রাবণীর ক্রেডিট পাশে কত টাকা দেখবো? শ্রাবণীর ক্রেডিট পাশে দেখি আমরা ক্রেডিটগুলো সবগুলো যোগ করি আমরা এবার। শ্রাবণী 1,80,000 প্লাস 35,813 টাকা, তাহলে কত হয়? 2,15,813 টাকা। তাহলে শ্রাবণীর ডেবিট পাশে কিছু আছে? শ্রাবণীর ডেবিট পাশে কিছু নাই, কিছু আছে কিছু নাই। তাইলে আমি কি লিখবো? তাহলে আমি দুইটা লিখে দিব দিকে, যেটা বড় সেটা লিখে দিব এখানের মধ্যে। ঠিক আছে, লিখে দিছি। ঠিক তেমনি লাবণীরটাও করলাম, ঠিক তেমনি রিমারটাও করে দিলাম। ঠিক তেমনি কি করলাম? ঠিক আছে, রিমারটাও করে দিলাম। বুঝলাম? মানে আমার হইলো আমি ডেবিটটা বিয়োগ করে দেখাই দিছি মেইনলি। তো আমি ক্রেডিট কত টাকা লিখে দিলাম, হ্যাঁ। আমার এবার ডেবিট কত টাকা এটা লিখে দিলাম। তো বুঝতে পারলা? সো এটাই ম্যাথ মেইনলি। সো আই হোপ মেইনলি আমার ক্রেডিট কত টাকা আমি করে দিলাম। শ্রাবণী লিখবো, লাবণীটা লাবণী করে লিখবা, রিমাটা রিমা করে লিখবে, ক্রেডিট পাশে লিখে দিবা। ডেট পাশে তো কিছুই নাই, তাহলে আমার অনেক কিছু লিখতে পারতাম না। তো এটাই মেইনলি। এখানে কত টাকা ছিল ভাই দেবে? যারা একটা মিনিট, ওকে ফাইন। ঠিক আছে। সো আমি মেইনলি ডেবিটটাকে এটা বিয়োগ করে দেখাই দিব জিনিসটা। সো এখানে ডেবিট পাশে কিছু থাকলে আমি ক্রেডিট থেকে ডেবিটটা বিয়োগ করে দেন আমি দেখাবো। বুঝলা? ডেবিট পাশে কিছু থাকলে আমি কি করবো? ক্রেডিট পাশ থেকে ডেবিট পাশটা বিয়োগ করে যা আছে আমি সেটাকে কি করবো? ব্যালেন্স সিডি হিসেবে দেখাবো। ব্যালেন্স সিডি হিসাবে যতটুকু কম ততটুকু দেখাই দিবে দিকে, শেষ। সো এটাই ওকে। সো এটা নিয়ম। মানে আমার যেগুলো আছে আমি লিখে দিলাম, শ্রাবণীকে লিখে দিলাম, লাবণীকে লিখে দিলাম, রিমাকে লিখে দিলাম। লিখে দিয়ে যে টাকাটা আছে এখানের মধ্যে, এই টাকাটাকে আমরা কি করবো এবার? ব্যালেন্স বিডি হিসাবে পরের বছরের জন্য, এটা তো পরের বছর আবার লাগবে, পরের বছরের টাকা, এই টাকাটা আবার কি পরের বছরের মূলধন হিসাব, 19 সালের মূলধন হিসাব, তো এটা লিখে দিব ওখানের মধ্যে। ঠিক আছে, ওকে। সো আই হোপ এই ম্যাথটা নিয়ে এখনো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই তুমি জানাবা। এটাই। সো আমরা এবার মূলধন হিসাব বুঝছি, মূলধন হিসাব করি কিছু না, জাস্ট আমি দেখবো আমার কোনো অংশীদার কিছু পাইলে সেটা ক্রেডিট, কিছু দিলে সেটা ডেবিট, কোনো কিছু আনলে বা পেলে সেগুলো ক্রেডিট, কোনো কিছু দিয়ে দিলে ক্রস ট্রস হইলে, দিয়ে ফেললে, উত্তোলন হইলে, অনুত্তোলন হইলে এগুলো সবগুলো ডেবিট দিকে আসবে। আর কোনো কিছু পেলে বা আনলে নিজে বাহির থেকে এগুলো ক্রেডিট পাশে আসবে। সো আই হোপ এই ম্যাথটা করার পরে তোমার সৃজনশীল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন এই একটাই টাইপ, এই ম্যাথই টাইপ, এই একটা টাইপ বি। দেখো টাইপ 1 লাপ্লাস সামনের টাইপ 1, তারপর মূলধন হিসাব টাইপ 2, ওই বেতন তোমাকে কতে। এবার দেখো এই দুটো টাইপে আছে প্রশ্নের মধ্যে, তোমাকে কতে বলতে পারে কোনো সময় বেতন করো, কোনো সময় বলতে পারে মূলধনের সুদ বের করো, কোনো সময় বলতে পারে তোমার মুনাফার পরিমাণ কত, যেগুলো আপনার পরে অনেক সময় বলতে পারে কি এই মুনাফার পরিমাণটা বের করতে বলতে পারে। এগুলা ভাই আমি এগুলো কতে কেন করবো? আমার তো পুরো ম্যাথ করতে হয়, ম্যাথ করার পর আমি এগুলো পাবো, তাই না? সো আগে খ গ করবা, দেন ক করবা, খ গ এর মধ্যে ক অ্যান্সার পেয়ে যাবা, এটা মাথায় রাখবা। সো মেইনলি এই দুই টাইপে আছে, এই দুই টাইপ থেকে আর অনেকগুলো টাইপ সৃষ্টি হয়। এই দুই টাইপ পারলে আর ক নাম্বারটা তোমার কোনো সমস্যা নাই, কারণ ক নাম্বারটা তুমি এই লাভ লোকসান আবন্টন হিসাব বা মূলধন হিসাব করার সময় এমনিতে পেয়ে গেছো। ঠিক আছে, সো আই হোপ পরের ম্যাথগুলো দেখো, সেম
এই ম্যাথটা তুমি খেয়াল করো, এই ম্যাথটা তুমি দেখো, কেট হবে কত, কেট হবে না হবে। সো আই হোপ ব্যবসা থেকে উত্তোলন করছে, নগদ উত্তোলন। বাই দ্য ওয়ে, নগদ এবং উত্তোলন অনেক সময় বলো উত্তোলন করলো, অনেক সময় বলে নগদ উত্তোলন করলো, দুটাই সেম কথা। উত্তোলন করলো বললে যে কথা, নগদ উত্তোলন বললেও সেম কথা। ডিফারেন্স কখন? শুধু পণ্য উত্তোলন করে ডিফারেন্স। আর পণ্য উত্তোলন করে কি হয় সেটা আমি কোথায় শিখছি? শর্টকাটে শিখছি। বেতন নিয়ে যতগুলো এক্সেপশন হতে পারে কোথায় সে শর্টকাটে শিখছি। উত্তোলনের সুদ বের করা নিয়ে যত কাহিনী হতে পারে কোথায় শিখছি। উত্তোলনের সুদ কেন বের করতে হবে কোথায় শিখছি? শর্টকাটে শিখছি আমরা। সো আশা করি এখান থেকে তোমাকে যেমনই ম্যাথ দেখ না কেন, দেখো এখানে কি বলছে, সুদ এবং চার্জ করার পূর্বে, হ্যাঁ, বা এমন কিছু, যাক পুরো বললে কোনো ইস্যু নেই, বাই দ্য ওয়ে, পরে বললে সমস্যা। সো পরে বললে সমস্যা, পরে বললে কোনো কাহিনী না, পরে বললে সমস্যা। সো তোমাকে এখন এই অধ্যায় থেকে যেমনই ম্যাথ দেখ না কেন, আই বিলিভ ইনশাল্লাহ তুমি সৃজনশীল অবশ্যই পারবা। পারবা না? পারবা না কি বলো? অবশ্যই পারবা ইনশাল্লাহ, আই বিলিভ সো। সো এটাই যে এখন এখান থেকে বাকি যে সৃজনশীলগুলো আছে তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করো। বাকি আমি তোমরা সৃজনশীল রাখার একটাই কারণ যে তুমি বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারো। কি করতে পারো? প্র্যাকটিস করতে পারো, নাইলে কখনো এগুলো রাখা হইতো না। এই ম্যাথ কেন রাখছি, উদাহরণ কেন রাখছি? ফর হোমওয়ার্ক। কিসের জন্য? হোমওয়ার্ক। আমি বলছিলাম না হোমওয়ার্ক দিব, এগুলো তোমার হোমওয়ার্ক। দেখো প্রশ্ন কি সে ডিফারেন্ট না? বন্টন হিসাব, মূলধন ঋণ হিসাব মানে কি? ও চলমান যে ছকটা কত টাকা ঋণ আনছে এগুলা, ঠিক আছে, ঋণ আনছে এটা, এখানে কিছু নাই, ঋণের সুদটা, ঋণ আনছে কত টাকা, ঋণের সুদটা কত টাকা, শেষ। চলমান যে চক, ঋণ হিসাব মানে মাথা রাখবা এভাবে না, এটা হলো চলমান টিচক, চলমান টিচক, খতিয়ানে চলমান টিচক। খতিয়ান না পারলে, ঋণ হিসাব না পারলে আর খতিয়ান করে আসো ফার্স্ট পেপার থেকে, তারপরে এটা পারবা। খতিয়ানের চলমান টিচক, কি ছক। আমি কিন্তু ফার্স্ট পেপারের ক্লাসগুলো আমি নেই। সো তাও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবা ফার্স্ট পেপারের ক্লাসগুলো নিয়ে, বা টেস্ট পেপার সলভিং এর ফার্স্ট পেপার ক্লাসগুলো আমি নিব, সেকেন্ড পার্টটা আমি নিব ইনশাল্লাহ। সো চলমান টিচক না পারলে করে আসো ক্লাসটা, নাহলে কিন্তু কিচ্ছু বুঝবে না ভাই। তবে ফার্স্ট পেপারে ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট পেপার না শিখেও কিন্তু লাভ নেই, শিখতে হচ্ছে আমাদের সব, ঠিক আছে। ম্যাথ কিন্তু সেম, লাভ লোকসান বন্টন হিসাব শিখছি না এখন, শিখছি। মূলধন হিসাব শিখছি না এখন, শিখছি। সো এটাই, এবার আমরা কিছু বহু নির্বাচন ট্রাই করি। সো ম্যাথ যদি তোমাকে দিয়ে পারবা না তুমি, ম্যাথ অবশ্যই পারবা। বহু নির্বাচনী কয়েকটা দেখেই বাকি তোমার হোমওয়ার্ক থাকবে। চুক্তি কোন ব্যবসায় মূল ভিত্তি? কোন ব্যবসা? চোখ বন্ধ করে, অংশীদারি ব্যবসা, ঠিক আছে, অংশীদারি ব্যবসা। তারপর এই ম্যাথগুলা আমি তো ভাইয়া এগুলো করাবো না ভাইয়া, এগুলো তোমার পরীক্ষায় পারতে হবে তোমার এগুলা, হ্যাঁ, কারণ আমি এতক্ষণ ধরে করে আসছি তোমাদেরকে, ওকে। অংশীদারি কারণটা কি? কারণটা হলো তোমাদের করাইছে এতক্ষণ ধরে যে কেমনে করতে হয় অ্যাকচুয়ালি, না। সো এখন যদি তুমি বলো যে না ভাই চুক্তি কোন ব্যবসায়ের মূল ভিত্তি, সেটা যদি না পারো, ইট রিয়েলি হার্টস। কারণ এতক্ষণ ধরে ফার্স্ট পার্ট 1 শিখাইছি থিওরি নিয়ে, সেকেন্ড পার্টে ম্যাথ বুঝেছি, শর্টকাট বুঝেছি, সো পারার কিন্তু কথা। অংশীদারি ব্যাংক ব্যবসায়ীর সদস্য সংখ্যা কত? ব্যাংক হইলে 10 জন, আর এমনি 20 জন, ঠিক আছে। দেখো তোমরা, অংশীদারি মূলধন যেখানে স্থায়ী থাকে সেখানে মূলধনের সুদ উত্তোলনের লিপিবদ্ধ করা হয়। কি বলতেছে তোমাকে, অংশীদারদের মূলধন যেখানে স্থায়ী থাকে, হ্যাঁ, সেখানে মূলধনের সুদ উত্তোলনের সুদ লিপিবদ্ধ করা হয় চলতি হিসাবে। মানে বিষয়টা হলো, দেখো প্রশ্নের মধ্যে একটা বলছিলাম চলতি হিসাব আছে, বলছিলাম না চলতি হিসাব আছে, কোথায়? স্থায়ী চলতি হিসাব নিয়ে পার্ট 1-এ কিন্তু ভালোই কথাবার্তা বলছি, কখন চলতি হিসাব করতে হয়। সো মূলধন যেখানে স্থায়ী থাকে সেখানে, মানে স্থায়ী থাকে মানে হলো, আমরা মনে আছে ফার্স্ট পার্টে কি করছিলাম, মনে আছে জিনিসটাকে দেখো, আমি মনে হয় এটা ফার্স্ট পার্টের লেখাটা এখনো এখানে থাকতে পারে, বাট না থাকবে না। আচ্ছা আমি বলি, এখানে বুঝাই। ফার্স্ট পার্টে কি বলছিলাম মনে করো, দেখো যেখানে ধরো 5,000 টাকা তুমি ইনভেস্ট করলা, যে মূলধনটা, দেখো আমি যখন মূলধন হিসাব করলাম একটু আগে, তখন কিন্তু বেতন মুনাফার অংশগুলো কিন্তু প্রারম্ভিক মূলধনের সঙ্গে যোগ বিয়োগ হয়ে কম বেশি হয়েছে না শেষে গিয়ে, কিন্তু যেখানের মধ্যে যেটা আমি ইনভেস্ট করছি, যেটা আমার প্রারম্ভিক মূলধন, সেটা সবসময় সেম, সেটার সঙ্গে কোনো যোগ বিয়োগ হবে না, সবসময় ফিক্সড স্থায়ী থাকবে। সেখানে আমার কি করতে হবে? সেখানে আমার চলতি হিসাব করতে হবে, সেখানে আমার মূলধনের সুদ উত্তোলনের সেগুলো করার জন্য কি করতে হবে?
বাকি কাজগুলো করার জন্য আমার চলতি হিসাব করতে হবে, চলতি হিসাব করতে হবে, চলতি হিসাব করতে হবে। সেখানে ধরো সেখানে একটা থাকে মূলধন হিসাব, একটা স্থায়ী চলতি হিসাব। মানে সেখানে 5,000 টাকা আমি প্রারম্ভিক মূলধন ছিল, 5,000 টাকা ফিক্সড, এটা এখানেই শেষ। আমার এবার এটার সঙ্গে এমনি কিছু টাকা যখন ম্যাথ করছিলাম, প্রারম্ভিক মূলধনের সঙ্গে বেতন, মুনাফা, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, এগুলো যোগ বিয়োগ করছিলাম, তাই না? বাট সেটা হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। স্থায়ী মূলধন পদ্ধতিতে যেখানে মূলধন স্থায়ী থাকে, 5,000-এর সঙ্গে যেগুলো যোগ বিয়োগ হবে না, সেখানে আলাদা একটা চলতি হিসাবের এন্ট্রি থাকবে, চলতি হিসাবে উদ্বৃত্ত থাকবে। সেটার সাথে তোমার চলতি হিসাবের উত্তোলনের সুদ, মূলধনের সুদ, এগুলো যোগ বিয়োগ হয়। তো এখানে বলতেছে যেখানে মূলধন স্থায়ী থাকবে, সেখানে এই মূলধনের সুদ, উত্তোলনের সুদ করার জন্য আমি কি করব? সেখানে আমি চলতি হিসাব করবো। চলতি হিসাব করবো। চলতি হিসাবটাও ঠিক ওই তোমার মূলধন হিসাব, একটা মূলধন হিসাব করছে, মূলধন হিসাবের মতোই, শুধু ডিফারেন্সটা হইলো মূলধন হিসাবে থাকে ব্যালেন্স বিডি দিয়ে মূলধন কত টাকা ইনভেস্ট করছে এটা টাকা, আর চলতি হিসাবে থাকবে চলতি হিসাব উদ্বৃত্ত। ডিফারেন্স কি? ডিফারেন্সটা হলো মূলধন হিসাব করার সময় একটু আগে যে মূলধন হিসাব করলাম, ওখানে থাকবে কে কত টাকা মূলধন আনছে সেটা, আর চলতি হিসাবে থাকবে চলতি হিসাব উদ্বৃত্ত। এটাই ডিফারেন্স, সব সেম। ঠিক আছে, এটাই চলতি হিসাব। সো এগুলো তো অনেক ইজি, কোথা থেকে জানা যায়? লাভ ক্ষতিগুলা, লাভ লোকসান আবন্টন হিসাব থেকে জানা যায় অবশ্যই। আবন্টন, এটা ভুল লেখছে, আবন্টন অংশীদারি ব্যবসা লাভ ক্ষতির পরিমাণ জানা যায় কোত্থেকে? আবন্টন হিসাব থেকে। সো আই হোপ এভাবে তুমি বাকি যে এমসিকিউ গুলো আছে, হ্যাঁ, এগুলা কিন্তু খুবই ইজি। তোর মুনাফা কেমনে করে না করে চুক্তিবদ্ধ কয় পার্সেন্ট? 6%। একটু আগে কিন্তু বলছি, এটা আজকে শিখেছি, এটা কিন্তু 6%। শর্টকাটের মধ্যে এটা আছে। অংশীদারি কারবারের মূল অন্তরায় কোনটা? মূলধনের সব, এটা কিন্তু পরীক্ষা আসে, এটা 5 স্টার দাও, এটা 5 স্টার, এটা পরীক্ষা আসবে, এটা ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশন প্লাস এসএসসি, এটা কি এসএসসি প্লাস অ্যাডমিশন। দুই জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আই হোপ এভাবে তুমি বাকি যে এমসিগুলো আছে সবগুলো প্র্যাকটিস করবা। সবাই প্র্যাকটিস করে যাবা। অংশীদারি ব্যবসায় সংরক্ষণ স্তর কোনটি? দুইটি কি? লাভ লোকসান আবন্টন হিসাব, মূলধন হিসাব, দুইটাই। সো এটাই। সো আই হোপ ক্লাসটা এতক্ষণ করার পরে তোমার বুঝলা। স্লাইডগুলো দিয়ে দিব, স্লাইডগুলো পড়লে তোমার বই আর পড়া লাগবে না। সো তুমি টাইপ কি দেখছে বুঝছো, মূলধন হিসাব বুঝলো, লাভ লোকসান হিসাব বুঝছো, এমসিকিউ প্র্যাকটিস করছো, পার্ট 1 থিওরি বুঝছো। সো আই হোপ আজকের ক্লাসে এখানে আমরা অংশীদারি ব্যবসায় অধ্যায়টা শেষ করতেছি। এই শর্টকাটগুলো, বাই দ্য শর্টকাটগুলো এই অধ্যায়ের লাইফ সেভিং শর্টকাট, এগুলো পারলে তোমার অধ্যায় কমপ্লিট। সো এই লম্বা ক্লাসে একটা বেশ লম্বা ক্লাস হইলো অধ্যায় নিয়ে। আই হোপ যে কোনো কোয়েশ্চেন থাকলে রিজি ভাইয়াকে অবশ্যই বলবা, গ্রুপে মেনশন করবা, বা ক্লাসটা তোমার কেমন হইলো, তোমার কেমন লাগছে অ্যাকচুয়ালি, ক্লাসটা তোমার কত বেনিফিট করছে, এদিকে তুমি অবশ্যই আমাদেরকে জানাবা ডেফিনেটলি। এবং এগুলো নোটগুলো হাতে নোট ডাউন করে আমি গ্রুপে পোস্ট করবা যে না ভাইয়া এটাই নোট, বা কোনো ম্যাথ না বুঝলে গ্রুপে পোস্ট করবা যে ভাই এটা বুঝিনি, এটা বুঝান। ইটস ইউর রাইট, ক্লেম ইট প্লিজ। সো ক্লাসটা এ পর্যন্তই। আই হোপ দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে, অ্যান্ড ইফ আই লাইভ। সো আমার জন্য দোয়া করিও, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। সো ক্লাসটা এখানে শেষ করতেছি, অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফিজ, অল দ্য ভেরি বেস্ট।